ওয়েলকাম টু উড়ান পাঠশালা। উড়ান পাঠশালায় প্রত্যেককে স্বাগত। তো আমাদের আজকের এসএসসি এসএলএসটি এক্সামের যে টপিক জিওগ্রাফি, দ্যাট ইজ রিজিওনাল জিওগ্রাফির পার্ট থেকে আমরা ডিসকাস করব। রিজিওনাল জিওগ্রাফির পার্টের আমাদের কোন সেকশন আলোচনা হবে? ইন্ডিয়ান জিওগ্রাফির কোন জায়গাটা? দ্যাট ইজ আমাদের আজকের আলোচনার পার্ট হচ্ছে ক্লাইমেট অফ ইন্ডিয়া। ক্লাইমেট অফ ইন্ডিয়া বা ভারতের জলবায়ুকে আমরা আলোচনার জন্য দুটো পার্টে ডিভাইড করে নিয়েছি। একটা হচ্ছে পার্ট 1 আর পার্ট 2। আজকের আমাদের আলোচনার পার্ট হচ্ছে পার্ট 1। তো প্রথম, তাই এই পার্ট 1-এ আমরা কোন কোন জিনিস পড়বো? ক্লাইমেট অফ ইন্ডিয়ার বেসিক্স থেকে, যে ক্লাইমেট অফ ইন্ডিয়া ভারতে মৌসুমী বায়ু এন্ট্রি নিচ্ছে, মৌসুমী বায়ু কি করে বেরোচ্ছে, সেই জিনিসগুলো আমরা পড়বো। ইনক্লুডিং পশ্চিমী ঝঞ্ঝা বলে একটা বিষয় আছে, ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস, সেটা আমরা দেখব। পার্ট 2-তে আমাদের কোন কোনগুলো থাকবে? ক্লাইমেটিক স্পেশাল ফেনোমেনন গুলো, যেমন ধরো ম্যাঙ্গো শাওয়ার, লু, আন্ধি, নরওয়েস্টার, কালবৈশাখী, স্পেশাল ফিচার্স গুলো, ওগুলো আমরা পড়বো। সঙ্গে ইন্ডিয়ান ক্লাইমেটের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে পার্টটা, যেটা গ্লোবাল ক্লাইমেটের রেসপেক্টেও আলোচনা করা হয়ে থাকে, এল নিনো, লা নিনা, এটাকে অনেকে এনসো বা সাদার্ন অসিলেশন বলে থাকে, সেটা আমরা পার্ট 2-তে আলোচনা করবো। ওকে, তো আজকে আমাদের পার্ট 1-এর আলোচনা। দেখ, ক্লাইমেট আমরা থিওরিতে যাওয়ার আগে বেসিক কতগুলো জিনিস বুঝি। আমরা বলি ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, এই দুটো কথা আমরা খুব ইউজ করে থাকি, ঠিক আছে? ওয়েদার বলতে কি বোঝায়? দেখো, ওয়েদার বলতে আমরা কি বুঝি, যে ওয়েদার হচ্ছে ডেইলি বেসিসে। আমরা কখনো বলি না যে আজকে ক্লাইমেট অন্যরকম বা কালকে অন্যরকম ক্লাইমেট ছিল। আমরা বলি কালকের ওয়েদারটা গরম ছিল, আজকের ওয়েদার তুলনামূলক ঠান্ডা। তাহলে আমরা ডেইলি বেসিসে আলোচনা করার জন্য বা শর্ট টার্মের জন্য আলোচনা করার জন্য বা শর্ট টাইম পিরিয়ডের জন্য আলোচনার ক্ষেত্রে আমরা ওয়েদার কথাটা ইউজ করতে পারি। ওয়েদার সাধারণত কিসের বেসিসে আলোচনা করা হয়? ডেইলি বেসিস বা দৈনন্দিন ভিত্তিতে আলোচনা করা হয়। এই ওয়েদার বলতে কি কি বোঝায়? প্রতিদিনের বেসিসে, আমরা অলরেডি এখানে ডেইলি বেসিস লিখেছি, ডেইলি বেসিস মানে পার ডে, প্রতিদিনের ভিত্তিতে যে অ্যাভারেজ কন্ডিশন অফ টেম্পারেচার, রেনফল, হিউমিডিটি, দ্যাট ইজ আর্দ্রতা, অ্যাটমসফেরিক প্রেশার, আমি শর্টে লিখলাম এটা অ্যাটমসফেরিক প্রেশার। তাহলে তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা, অ্যাটমসফেরিক প্রেশার মানে বায়ুমণ্ডলীয় চাপ, এই জিনিসগুলোর যে গড় অবস্থা বা অ্যাভারেজ কন্ডিশন ডেইলি বেসিসে বা দৈনন্দিন প্রত্যেক দিনের ভিত্তিতে, তাকে আমরা বলে থাকি ওয়েদার। সেটাকে আমরা কি বললাম? ওয়েদার বললাম, দ্যাট ইজ আবহাওয়া বললাম। ওকে, তাহলে ওয়েদার ডেইলি বেসিসে চেঞ্জ হতে পারে, ইজিলি ক্যান বি চেঞ্জড ডেইলি বেসিসের ভিত্তিতে, ঠিক আছে? ক্লাইমেটের ক্ষেত্রে যদি আমরা বলি, ক্লাইমেট ক্ষেত্রে আমাদের যে আলোচনার পার্ট, এটা আমাদের আজকের আলোচনার বিষয় ক্লাইমেট। ওয়েদার কিন্তু ডেইলি বেসিস মানে কি? শর্ট টার্ম পিরিয়ডের জন্য। শর্ট টার্ম পিরিয়ড মানে স্বল্প মেয়াদী সময়ের জন্য বা অল্প সময়ের জন্য আমরা বলতে পারি। শর্ট টার্ম পিরিয়ড বা অল্প সময়ের জন্য এখানে সেটাকে আমরা কনসিডার করতে পারি, যে শর্ট টার্ম পিরিয়ডের জন্য। ক্লাইমেট কি? ক্লাইমেট হচ্ছে লং টাইম পিরিয়ড। কেন লং টাইম পিরিয়ড বলছি? আমরা যখনই ক্লাইমেট বলবো 30 থেকে 35 বছর, অনেক জায়গায় আমরা দেখে থাকি 25 থেকে 30 বছরও লেখা থাকে। 30 থেকে 35 বছরের ওয়েদারের অ্যাভারেজ কন্ডিশনকে আমরা কি বলি? ক্লাইমেট। তাহলে আমরা ক্লাইমেট বলতে বুঝতে পারবো যে অ্যাভারেজ ওয়েদার কন্ডিশন of 30 to 35 years, যে আবহাওয়ার 30 থেকে 35 বছরের গড় অবস্থাকে আমরা কিন্তু ক্লাইমেট বলছি। মানে 30 থেকে 35 বছর আবহাওয়ার যে আমরা নেচার বা ক্যারেক্টার গুলোকে দেখলাম, তার যদি অ্যাভারেজ একটা ডিসিশনে আসি যে এই প্যাটার্ন, তাহলে সের ভিত্তিতে সেটাকে আমরা ক্লাইমেট বলছি। এবং ক্লাইমেট ডেফিনেটলি দুদিন অন্তর চেঞ্জ হয় না, টাইম পিরিয়ড আমরা দেখে বুঝতে পারছি। তাহলে এটা যদি শর্ট টার্ম পিরিয়ডের হয় ওয়েদার, তাহলে এটা হচ্ছে কি? লং টার্ম পিরিয়ড। লং টার্ম পিরিয়ড মানে 30 থেকে 35 বছর, ডেফিনেটলি লং টাইমকে ক্যারি করছে লং টার্ম পিরিয়ডের জন্য। এখানে যদি কোন কম্পোনেন্টস গুলোকে দেখা হয়, কোন উপাদানগুলোকে দেখানো হয় বায়ুমণ্ডলের, যেই বায়ুমণ্ডলের উপাদানগুলো আমরা ওয়েদারের ক্ষেত্রে দেখছি, সেই বায়ুমণ্ডলের উপাদানগুলো আমরা ক্লাইমেটের ক্ষেত্রেও দেখছি। যে অ্যাভারেজ ওয়েদার কন্ডিশন বলতে এই কন্ডিশন গুলোকে কিন্তু বোঝাচ্ছে। তো আই হোপ
ওয়েদার আর ক্লাইমেট তোমরা জানো, বেসিক জিনিসটা আমি একটু ক্লিয়ার করে দিলাম। এবার এখানে যে ক্লাইমেটের কথা বলছে, ক্লাইমেট রিপ্রেজেন্ট দ্য লং টার্ম প্যাটার্ন অফ ভ্যারিয়েশন টেম্পারেচার, হিউমিডিটি, প্রেশার অ্যাক্রস দ্য স্পেসিফিক এরিয়া। ঠিক আছে, কোন একটা পার্টিকুলার এরিয়া। ওয়েদার সাধারণত কোন একটা অল্প এরিয়ার বা ছোট এলাকার চেঞ্জ হতে পারে। আমি একটা এক্সাম্পল বলি, অনেক সময় শোনা যায় কলকাতায় বৃষ্টিপাত হচ্ছে, আশেপাশের জেলাগুলো বৃষ্টিপাত হচ্ছে না। কিন্তু ক্লাইমেটের ক্ষেত্রে যদি বলি, কলকাতার ক্লাইমেট আলাদা, নর্থ চব্বিশ পরগনার ক্লাইমেট আলাদা, সাউথ চব্বিশ পরগনার ক্লাইমেট আলাদা হয় না। ক্লাইমেটের এরিয়া সাধারণত একটু বড় হয়। এটা স্টেট স্পেসিফিকও হতে পারে, কোনো রাজ্য ভিত্তিকও বলা যেতে পারে, বা কান্ট্রি স্পেসিফিক বা নেশন স্পেসিফিকও হতে পারে, দেশের ভিত্তিতে। আমরা যদি দেশের ভিত্তিতে বলি, ভারতের ক্লাইমেটটা কি, অনেক সময় আমাদের জানতে চাই। আমরা বরাবরই জেনে এসেছি যে ইন্ডিয়ান ক্লাইমেট বা ভারতের ক্লাইমেটটা কিসের ওপর বেস করে রয়েছে? ভারতের ক্লাইমেট বেস করে আছে হচ্ছে মনসুনের ওপর, দ্যাট ইজ আমরা বলি মনসুনাল ক্লাইমেট বা মনসুনের উপর বেস করে আছে। এবার ভারতের যে মনসুন, এর উপর যে বেস করে রয়েছে, মনসুনের নেচারটা কি, এই মনসুনটা আবার কার উপর ডিপেন্ড করছে? আমরা যদি ছবিতে একটু দেখে নিই, যে ভারতের ম্যাপের লোয়ার পার্টটাকে আমি দেখালাম, এই হচ্ছে আমাদের ট্রপিক অফ ক্যান্সার, যার ভ্যালু হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ। ট্রপিক অফ ক্যান্সার আমি TOC N লিখলাম, ট্রপিক অফ ক্যান্সার নর্থ, তাই 23.5 ডিগ্রি। তাহলে এটা কি? কর্কট ক্রান্তি রেখা। তাহলে ভারতের যে জলবায়ু কিসের ওপর? ট্রপিক্যাল। তাহলে আমরা বলবো ট্রপিক্স বা ট্রপিক্যাল। তাহলে ভারতের জলবায়ু হচ্ছে ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট বা ট্রপিক্যাল মনসুনাল ক্লাইমেট। তাহলে ভারতের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির জলবায়ু। ভারতের জলবায়ুর বেসিক ফান্ডাটা আমরা বুঝলাম। ওকে, নেক্সট কি বলছে দেখো, ট্র্যাডিশনালি ক্লাইমেট ইজ ডেসক্রাইবড বাই দ্য অ্যাভারেজ ভ্যারিয়েবিলিটি of key atmospheric variables like temperature, precipitation and wind. Precipitation মানে হচ্ছে অদক্ষেপণ, যে জিনিসগুলো বললাম সেটাই এখানে বলা আছে, আলাদা করে কিছু বলা নেই। ঠিক আছে, নেক্সট পরবর্তী স্লাইডে যাব। ক্লাইমেট অফ ইন্ডিয়া। ইন্ডিয়ান ক্লাইমেট ইজ মেইনলি ট্রপিক্যাল, জাস্ট আলোচনা করলাম আমরা। ট্রপিক্যাল মনসুন উইথ ডিস্টিংক্ট ওয়েট অ্যান্ড ড্রাই সিজন। ডিস্টিংক্ট মানে হচ্ছে আলাদা, আলাদা আলাদা ওয়েট সিজন এবং ড্রাই সিজনের ক্ষেত্রে এটা ভ্যারি করছে। However, due to its vast geographical extent, vast মানে হচ্ছে বিস্তীর্ণ এলাকা, কেন ইন্ডিয়া ইজ দ্য 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আর 7th লার্জেস্ট কান্ট্রি আমরা বলতে পারি ভারতের এরিয়া প্রায় 32,87,263 বর্গ কিলোমিটার বা 33 লক্ষ বর্গ কিলোমিটার। তাহলে ভারতের যে ভাস্ট এরিয়া, ডাইভার্স টোপোগ্রাফি মানে হচ্ছে কি, কোথাও অতিরিক্ত ঠান্ডা, মরুভূমিতে গরম, আবার আমরা যদি মেঘালয় চলে যাই, আসাম শিলং রিজিয়ানে, ওই রিজিয়ানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত। নর্থ ইস্টের আলাদা ক্লাইমেট, জম্মু কাশ্মীরের আলাদা ক্লাইমেট, লাদাখের আলাদা ক্লাইমেট, আন্দামানের আলাদা ক্লাইমেট, ডাইভার্সিফাইড ক্লাইমেটিক সিচুয়েশন দেখতে পাচ্ছি। ডাইভার্স টোপোগ্রাফি, ডাইভার্স ক্লাইমেট অ্যান্ড ভ্যারিং ল্যাটিটিউড। ল্যাটিটিউড মানে হচ্ছে অক্ষাংশ। আমরা অক্ষাংশ মানে অক্ষরেখা বলছি, যত অক্ষরেখা বড় বড় আমরা ওপরের দিকে যাব, মানে আমরা যদি টুয়ার্ডস নর্থ পোল বা টুয়ার্ডস সাউথ পোলের দিকে যাই, তাহলে আমাদের কি হবে? নিরক্ষরেখা থেকে দূরে যাচ্ছি, 0 ডিগ্রি ইকুয়েটার থেকে দূরে যাচ্ছি, তার মানে কি হচ্ছে? তাপমাত্রা কমতে থাকছে। তার মানে তাপমাত্রা কখন কমছে? অক্ষরেখার মান যদি 0 থেকে 90 ডিগ্রির দিকে বাড়তে থাকে, তাহলে তাপমাত্রা ক্রমশ কমতে থাকছে, বিকজ উই আর হেডিং টুয়ার্ডস দ্য পোল, আমরা পোলের দিকে এগোচ্ছি। তো সেটা এখানে বলছে। অ্যান্ড ভ্যারিং ল্যাটিটিউডস দ্য কান্ট্রি এক্সপিরিয়েন্স ভ্যারিয়াস ক্লাইমেটিক কন্ডিশন ফ্রম অ্যারিড। অ্যারিড মানে প্রায় শুষ্ক। অ্যারিড ইন নর্থ ওয়েস্টের অ্যারিড বলতে রাজস্থানের দিক থেকে বোঝাচ্ছে, রাজস্থানের থর ডেজার্ট বা থর মরুভূমির দিক থেকে বোঝাচ্ছে। টু টেম্পারেচার ইন দ্য হিমালয়ান রিজিয়নের তাপমাত্রা আমরা জানি ঠান্ডা এলাকা। দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ইন্ডিয়ান ওশান অ্যান্ড দ্য হিমালয়াস ফার্দার অ্যাফেক্টস রিজিওনাল ক্লাইমেটস ক্রিয়েটিং ডিস্টিংক্ট প্যাটার্ন। ডিস্টিংক্ট মানে হচ্ছে আলাদা আলাদা, সেপারেট। ডিস্টিংক্ট প্যাটার্ন সাচ এজ কোস্টাল, ডেজার্ট অ্যান্ড সাবট্রপিক্যাল। কোস্টাল এরিয়া, ডেজার্ট এরিয়া বা সাবট্রপিক্যাল এরিয়া মানে উপক্রান্তীয় অঞ্চল, এগুলোর সবকটার তো ক্লাইমেটিক প্যাটার্ন বা কন্ডিশন তো সেম হতে পারে না। তো এখানেও সেম জিনিসটাকে ইন্ডিকেট করেছে। ওকে, এবার ভারতের ক্লাইমেটের আমরা এই যে প্যাটার্ন দেখছি, এই প্যাটার্ন বুঝে একটুখানি ঢোকার আগে আমরা কতগুলো ছোট ছোট পার্ট একটু দেখে নিই। কিরকম? যেমন এক্সাম্পল ধরো, আমরা যদি বলি ভারতের ক্ষেত্রে, ধরো আমরা একটা গ্লোবালি একটা জিনিস বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে একটা, ধরে নাও সার্কেল, এটা হচ্ছে একটা সার্কেল, ঠিক আছে? এই সার্কেলটাকে যদি আমি দুটো ভাগে ভাগ করতে চাই, তাহলে মাঝখান থেকে আমি দুটো ভাগে একটা দাগ টেনে দিলাম। এই মাঝখানের দাগটাকে আমরা কি বলতে পারি? দ্যাট ইজ 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে কি? ইকুয়েটার বা
নিরক্ষরেখা। নিরক্ষরেখা পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করছে, একটা গোলককে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে। একটা হচ্ছে উত্তর গোলার্ধ ইস্টার্ন হেমিস্ফিয়ার, একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ দ্যাট ইজ কি বলছি, একটা হচ্ছে আমরা যদি বলি নর্দার্ন হেমিস্ফিয়ার, আর নিচের পার্টটা হচ্ছে সাদার্ন হেমিস্ফিয়ার। এই পার্টটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার, নিচের পার্টটা হচ্ছে সাদার্ন হেমিস্ফিয়ার, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ। তাহলে আমরা বলতে পারি যে ইকুয়েটর পৃথিবীকে দুটো ভাগে ভাগ করছে, একটা উত্তর গোলার্ধ একটা দক্ষিণ গোলার্ধ। ঠিক আছে, ইকুয়েটরের সাপেক্ষে ভারতের পজিশন এইখানটা, মানে এই নিরক্ষরেখার সাপেক্ষে ভারত কিন্তু অ্যাকচুয়াল উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত, কিন্তু নিরক্ষরেখার সাপেক্ষে আমরা বলতে পারি ভারতের অবস্থান উত্তর পূর্ব গোলার্ধে, এই উত্তর গোলার্ধে। নিরক্ষরেখার সাপেক্ষে দেখতে পাচ্ছি নর্দার্ন হেমিস্ফিয়ার উত্তর গোলার্ধে, কিন্তু অ্যাকচুয়ালি ভারতের অবস্থান কোথায়, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এইখানে মানে নর্থ ইস্টে ভারতের অবস্থান হয়ে গেল এই পার্টটা আমাদের। এইবার এই যে সেকশনটা আমরা দেখছি এখানে, আমরা এইরকম একটা জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করব। এটা আমরা কি করছি, উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বায়ু বাম দিকে দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, তাহলে এইটা কার সূত্র, আমরা প্রত্যেকেই জানি যে এটা ফেরেলের সূত্র বা ফেরেলস ল। ফেরেলস ল অনুযায়ী কি বলা হচ্ছে, উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বায়ু বাম দিকে বাঁকছে। এটা আমাদের কাছে ক্লিয়ার। তাহলে আমরা বলতে পারি উইন্ড মুভস বা টার্ন অ্যারাউন্ড টুয়ার্ডস রাইট ইন নর্দার্ন হেমিস্ফিয়ার এন্ড টুয়ার্ডস লেফট ইন সাদার্ন হেমিস্ফিয়ার। ক্লিয়ার আমাদের কাছে। এইবার যে ফেরেলস ল এর পার্টটা আমরা দেখেছি, এখানে আমরা দুটো জিনিসকে মাথায় রাখবো। কি, এক, প্রথম কথা হচ্ছে ভারত কোন গোলার্ধে পড়ছে, উত্তর গোলার্ধে। তাহলে ভারতের এখানে যত বায়ু যাবে কোন দিকে বেঁকে যাবে, ডান দিকে বেঁকে যাবে। ফার্স্ট আমাদের মাথায় প্রথম কন্ডিশন আমরা মাথায় রাখবো, ভারতে যত বায়ু প্রবাহিত হবে সব বায়ু কোন দিকে বেঁকে যাবে, ডান দিকে বেঁকে প্রবাহিত হবে। তাহলে আমরা যখন ড্র করব ছবিতে, কেন ডান দিক করছি এখানে ক্লিয়ার হয়ে গেল সেটা। নেক্সট, 2 নম্বর, এই ফেরেলের সূত্র অনুসারে যে বায়ু যাচ্ছে ডান দিকে বাঁকছে, এটা তো আমরা বুঝলাম। এর পিছনে কোন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, অনেক সময় জানতে চাইতে পারে কোন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। আমরা যদি ফোর্সের ক্ষেত্রে বলি, আমরা বলবো কোরিওলিস ফোর্স। কোরিওলিস ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে কোন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আমরা বলবো কোরিওলিস ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। দুটো জিনিস মাথায় রাখবো, ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে। ইন্ডিয়া বিলংস টু নর্দার্ন হেমিস্ফিয়ার, তাই সমস্ত ডান দিকে বাঁকবে। আর কোন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, কোরিওলিস ফোর্স। দুটো জিনিস আমরা বুঝলাম। নেক্সট, এইবার এই পেজটায় আমরা কিছু করার আগে একটু পরের পেজটা একটু দেখে নিই। ঠিক আছে, আমাদের এখানে কি বলছে, উইন্ডওয়ার্ড সাইড। ঠিক আছে, উইন্ডওয়ার্ড সাইড আর লিওয়ার্ড সাইড। উইন্ডওয়ার্ড সাইড মানে হচ্ছে প্রতিবাদ ঢাল, এই দিকটা হচ্ছে প্রতিবাদ ঢাল। প্রতিবাদ ঢাল বলতে বায়ু যেদিক থেকে এসে এই দিক থেকে এসে বা যেদিক থেকে এসে পাহাড়ের যেই ঢালে বাধা পাচ্ছে সেই ঢালটাকে প্রতিবাদ ঢাল বা উইন্ডওয়ার্ড সাইড বলবো। আর তার উল্টো দিকের পার্টটা, তার অপোজিট পার্টটা, তার ব্যাকওয়ার্ড পার্টটাকে আমরা কি বলবো, অনুবাদ ঢাল বা লিওয়ার্ড সাইড। ওকে, তাহলে বায়ু এদিক থেকে আসছে, প্রিভেইলিং উইন্ড বলা হচ্ছে, বায়ু এদিক থেকে আসছে। বায়ু এদিক থেকে এসে পাহাড়ের ঢাল বরাবর সমুদ্র সমতল থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে কি এয়ার উঠছে, যদি আমরা বলি উপরের দিকে উঠছে, তাহলে ডেফিনেটলি এই বায়ুটার মধ্যে প্রচুর জলীয় বাষ্প রয়েছে। তাহলে এটা কোন এয়ার উঠছে, ময়েস্ট এয়ার। আর্দ্র বায়ুটা ওপরের দিকে উঠছে। ঠিক আছে, ময়েস্ট এয়ার যে বলছি ওপরের দিকে উঠছে, ময়েস্ট কি এয়ার, ময়েস্ট আপরাইজিং এয়ার। আপরাইজিং, আপরাইজিং কেন বলা হচ্ছে, দেখো বায়ুটা ওপরের দিকে উঠছে, ময়েস্ট আপরাইজিং এয়ার ওপরের দিকে উঠছে। ওপরের দিকে উঠে এখানে কি হচ্ছে, ক্লাউড ফরমেশন করছে, রেনফল এই সাইডটা হচ্ছে। এবার রেনফল এই সাইডটা হচ্ছে মানে আমি এই উইন্ডওয়ার্ড সাইডের দিকের কথা বলছি, এই সাইডে প্রায় 80% রেনফল হচ্ছে। এই সাইডে প্রায় 80% রেনফল, এরকম এক্সাক্ট না যে 80% রেনফল হবে, 75 থেকে 80% রেনফল হয়ে থাকে সাধারণত। মানে আমরা বলতে পারি 1/4 বা 1/5 রেনফল এই দিকটায় হয়, বাকি 3/4 বা 4/5 রেনফল মানে 80% মতো এই সাইডে হয়ে থাকে বেশিরভাগ বৃষ্টিপাতটা। ঠিক আছে, এই সাইডে আমরা বলতে পারি যে মুষলধারে বৃষ্টিপাত এই সাইডে হচ্ছে। অপর দিকে সাইডটা কি হচ্ছে, অনুবাদ ঢাল বা লিওয়ার্ড সাইড। এই সাইডটা হচ্ছে আমাদের প্রায় 20% রেনফল হচ্ছে। এই সাইড থেকে আমরা কি বলবো, বৃষ্টির ছায়া অঞ্চল বা ইংলিশে আমরা বলতে পারি রেন শ্যাডো রিজিয়ান। তাহলে এই সাইড থেকে আমরা কি বলবো, রেন শ্যাডো রিজিয়ান বা বৃষ্টির ছায়া অঞ্চল।
এই অঞ্চলে দেখো বায়ুটা নিচের দিকে নামছে, বায়ু যখন নিচের দিকে নামছে তাহলে বায়ুটার মধ্যে আর ময়েশ্চার নেই, বায়ুটা বৃষ্টিপাত তো ঘটিয়ে দিয়েছে, তাহলে বায়ুটা কি হচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে। তাহলে ড্রাই, নিচের দিকে নামছে মানে কি, নিচের দিকে ডিগ্রেড করছে, নামছে ডাউনওয়ার্ড, তাহলে ড্রাই ডিসেন্ডিং এয়ার, ড্রাই ডিসেন্ডিং এয়ার, তাহলে ড্রাই ডিসেন্ডিং এয়ার নিচের দিকে নামছে। তাহলে এই জায়গাটাকে আমি অলরেডি এখানে লেখা আছে, আমিও বলে দিয়েছি যে রেন শ্যাডো রিজিয়ন, ড্রাই ডিসেন্ডিং এর এই জায়গায় বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হচ্ছে, বা বলতে পারি ঝিরিঝিরি বৃষ্টিপাত হচ্ছে, ঠিক আছে। এই ধরনের কোনো উঁচু ঢালে, পর্বত বা পাহাড়ের কোনো উঁচু ঢালে বা কোনো ঢিবিতে এরকমের বাধাপ্রাপ্ত হয়ে যে বৃষ্টিপাত হয় তাকে আমরা বলি শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, বা ইংলিশে আমরা বলতে পারি তাকে ওরোগ্রাফিক রেনফল। তাকে আমরা বলতে পারি কি, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বা ওরোগ্রাফিক রেনফল। আমাদের কাছে এই পয়েন্টটা ক্লিয়ার হয়ে গেল, এই এই ব্যাপারটা কিরম ভাবে ফান্ডাটা আমাদের কাজ করছে। ওকে, তাহলে হয়ে গেল আমাদের এই জায়গাটা। নেক্সট আমরা যদি বলি ফ্যাক্টরস রিলেটেড টু দ্য লোকেশন অ্যান্ড রিলিফ, মানে সিম্পল ভাষায় বুঝি যে মৌসুমী বায়ুর পিছনে বা ভারতের যে বায়ুটা প্রবাহিত হচ্ছে বা বৃষ্টিপাত হচ্ছে, ক্লাইমেট বলতে মেনলি এখানে বৃষ্টিপাত নিয়ে আলোচনা হবে আমাদের। তো এই যে আলোচনা হচ্ছে এর পিছনে কোন কোন ফ্যাক্টর বা কোন কোন উপাদান এখানে কাজ করছে। ফার্স্টে আমরা দেখছি কি ল্যাটিটিউড, ল্যাটিটিউড মানে কি, অক্ষরেখা। অক্ষরেখা বলতে কি রকম, আমরা যদি এখানে বোঝার চেষ্টা করি, ধরো এইটা হচ্ছে সার্কেল, একটু একটু আগেই বললাম 0 ডিগ্রি ইকুয়েটার, এটা হচ্ছে 90 ডিগ্রি নর্থ মানে নর্থ পোল, 90 ডিগ্রি সাউথ মানে সাউথ পোল। অক্ষরেখা যত আস্তে আস্তে ওপরের দিকে যাচ্ছে, নিরক্ষরেখা থেকে যত ওপরের দিকে বা নিচের দিকে যাচ্ছি, তত আমাদের কি উই আর পোলের দিকে যাচ্ছি, বা হেডিং টুয়ার্ডস পোল, পোলের দিকে যাচ্ছি। পোলের দিকে যাচ্ছি মানে কি, মেরু অঞ্চলের দিকে যাচ্ছি। মেরু অঞ্চল মানে কি, ওই সেখানে সূর্যের তাপমাত্রা তুলনামূলকভাবে কম পৌঁছাচ্ছে, ঠিক আছে। কেন, ধরো সূর্য এইখান থেকে এরকম ভাবে কিরণ দিচ্ছে, নিরক্ষীয় অঞ্চল বরাবর তো স্ট্রেট ভাবে কিরণ দিচ্ছে, কিন্তু এই মেরু অঞ্চলে কি স্ল্যান্টিং ওয়েতে বা তির্যক ভাবে কিরণ দিচ্ছে। তার মানে ওখানে সূর্যের আলোটা কম পৌঁছাচ্ছে, সূর্যের আলো কম পৌঁছাচ্ছে বলে ওখানে আমরা কি দেখতে পাচ্ছি, তাপমাত্রা তুলনামূলকভাবে কম। কম বলতে যথেষ্টই কম। এই তাপমাত্রা কম হচ্ছে, তার মানে ওখানে কি হচ্ছে, বছরের বেশিরভাগ অঞ্চল, আমি কোন অঞ্চলটার কথা বলছি, নর্থ পোলের দিকের কথা বলছি বা সাউথ পোলের দিকের কথা বলছি, বছরের বেশিরভাগ সময়টা কি হয়, বরফ আবৃত থাকে বা স্নো কভার থাকে, স্নো দিয়ে কভার্ড আপ থাকে। তাহলে হয়ে গেল আমাদের এই পার্টটা। এবার এই যে আমরা অক্ষরেখা বরাবর যদি বলি, আমরা কিছু জোনে ভাগ করা যায়। এবার এই যে জোনে ভাগ করা যায়, এটা আমি এইখানে ফাঁকা জায়গায় দেখাচ্ছি। দেখো, জোনে যদি ভাগ করার কথা বলি, ধরো এই একটা সার্কেল, এইটা হচ্ছে 0 ডিগ্রি ইকুয়েটার, এইটা হচ্ছে আমাদের 23.5 ডিগ্রি নর্থ, এইটা হচ্ছে আমাদের 23.5 ডিগ্রি সাউথ। ওকে, এইটা হচ্ছে আমাদের 66.5 ডিগ্রি নর্থ, ওপরেরটা হচ্ছে 90 ডিগ্রি নর্থ, নিচেরটা হচ্ছে 90 ডিগ্রি সাউথ, আর এটা হচ্ছে 66.5 ডিগ্রি সাউথ। তার মানে এই 0 ডিগ্রির ওপরে 23.5 আর নিচে 23.5, এই যে অঞ্চলটাকে আমরা দেখতে পাচ্ছি বোথ সাইডে 23.5 ডিগ্রি, এই যে মাঝের অঞ্চলটা, এই যে অঞ্চলটাকে আমরা খেয়াল করছি, মানে 0 ডিগ্রি বা নিরক্ষরেখার ওপরে 23.5 ডিগ্রি নর্থ মানে হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা, 0 ডিগ্রি নিচে 23.5 ডিগ্রি সাউথ মানে হচ্ছে মকর ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যাপ্রিকন। এই যে মাঝের অঞ্চলটা, এই অঞ্চলে কি হচ্ছে, সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে। এই যে সূর্য যদি ধরে নিই, এটা দেখো লম্বভাবে স্ট্রেট ভাবে কিরণ দিচ্ছে, তাপমাত্রা বেশি যাচ্ছে, তাহলে এইটাকে আমরা কি বলবো, টরিড জোন। এইটাকে আমরা বলতে পারি টরিড জোন। টরিড জোন মানে হচ্ছে উষ্ণমণ্ডল বা উষ্ণ অঞ্চল। এবার দেখো 23.5 থেকে 63.5, এই যে মাঝের অঞ্চলটা, এই যে মাঝের অঞ্চলটা 23.5 থেকে 63.5, এই যে মাঝের অঞ্চলটা, ঠিক আছে, এই অঞ্চলটাকে আমরা আলাদা নামে ইন্ডিকেট করতে পারি। এই অঞ্চলটাকে আমরা আলাদাভাবে ইন্ডিকেট করতে পারি। এটাকে আমরা কি বলবো, টেম্পারেট জোন। এটা হচ্ছে আমাদের টেম্পারেট জোন, মানে এই জোনটা, এটা হচ্ছে আমাদের টেম্পারেট জোন, মানে নাতিশীতোষ্ণ মণ্ডল। এই 23.5 থেকে 63.5 দুটো গোলার্ধে, নর্থ সাউথ বোথ হেমিস্ফিয়ারে এই টেম্পারেট জোন বলছি, মানে কি এখানে শীতও বেশি নয়, গ্রীষ্ম বা গরমও বেশি নয়, এটাকে বলা হয় টেম্পারেট জোন। 63.5 থেকে 90, এই অঞ্চলটা নর্থ বা 63.5 থেকে 90 সাউথ, এই অঞ্চলটা সূর্যের তাপমাত্রা খুবই কম পৌঁছাচ্ছে, স্ল্যান্টিং ওয়েতে তির্যকভাবে তাপমাত্রা কম পৌঁছায়।
তাহলে মানে লাইটটা ইন্টেন্সিটিটা কম থাকে। এই অঞ্চলটাকে আমরা কি বলতে পারি? এই অঞ্চলটাকে আমরা বলতে পারি ফ্রিগিড জোন। ফ্রিগিড জোন বা ফ্রিজিড জোন, দ্যাট ইজ হিমশীতল অঞ্চল। তাহলে এই অঞ্চলটাকে আমরা কি বলতে পারছি? দ্যাট ইজ ফ্রিগিড জোন বা ফ্রিজিড জোন, দ্যাট ইজ হিমশীতল অঞ্চল। তাহলে এই যে ভাগটা আমরা করলাম, যে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে টরিড জোন, টেম্পারেট জোন আর এখানে ফ্রিগিড জোন, এই যে আমরা ভাগ করলাম, এটা কিসের বেসিসে করলাম? এটা আমরা করলাম অক্ষাংশ বা অক্ষরেখার ভিত্তিতে করলাম। তাহলে অক্ষাংশ বা অক্ষরেখার ভিত্তিতে যে আমরা করলাম, তাহলে এখান থেকে আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে যে ল্যাটিটিউড, এই যে পড়ছি আমরা ল্যাটিটিউড কতটা ইম্পর্টেন্ট অক্ষরেখা। তাহলে তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। এবার তাপমাত্রার সঙ্গে ডিরেক্ট বৃষ্টিপাতের কি সম্পর্ক? দেখো, সূর্য বা সূর্যের যে তাপমাত্রা বা সূর্যের যে লাইটটা আসছে, যেটাকে আমরা ইনসোলেশন বলে থাকি, দ্যাট ইজ ইনকামিং সোলার রেডিয়েশন। এই যে সূর্য কোনো একটা জায়গাকে যদি উত্তপ্ত করে, সেটা স্থলভাগ হতে পারে, জলভাগ হতে পারে। জলভাগকে উত্তপ্ত করলে কি হয়? জলীয়বাষ্প হয়। জলীয়বাষ্প কি হয়? তুলনামূলক সেই অঞ্চলের জায়গাটাকে সূর্য যখন কিরণ দিচ্ছে উষ্ণ করে দিচ্ছে। জলীয়বাষ্প তো উঠছেই, সঙ্গে উষ্ণ বায়ুটা, উষ্ণ বায়ুর নেচার কি হালকা হয়ে যায়, আর হালকা বায়ু কি হবে? ওপরের দিকে উঠে যাবে। আর হালকা বায়ু যখন ওপরের দিকে উঠছে, সঙ্গে কাকে নিয়ে উঠছে? জলীয়বাষ্প নিয়ে উঠছে। তার মানে টেম্পারেচার রিলেটেড, আর টেম্পারেচার যেহেতু রিলেটেড, তার সঙ্গে ল্যাটিটিউড বা অক্ষাংশও রিলেটেড। ওকে, The Tropic of Cancer passes through the middle of India, যেটা আমরা প্রথম ছবিতে দেখলাম, ভারতের মাঝ বরাবর একটা দাগ টেনেছিলাম। It divides it into two climatic zone, tropical and subtropical climate। ঠিক আছে, যে সাবট্রপিক্যাল মানে ওটাকে টেম্পারেট জোন বলা হয়। ওকে, দ্য ট্রপিক্যাল জোন এক্সপিরিয়েন্সেস হাই টেম্পারেচার, মানে তুমি বলতে পারো যে সাউথ ইন্ডিয়াকে আমরা ইন্ডিকেট করছি। এই ট্রপিক্যাল জোন এক্সপিরিয়েন্স হাই টেম্পারেচার থ্রু দ্য ইয়ার। দক্ষিণ ভারতের তাপমাত্রা আমরা জানি উত্তর ভারতের তুলনায় বেশি। কেন? এই যে ট্রপিক অফ ক্যান্সার আমরা প্রথমে দেখেছিলাম, ট্রপিক অফ ক্যান্সার, এই ট্রপিক অফ ক্যান্সারের নিচের পার্টটা এটা হচ্ছে ট্রপিক্যাল ক্লাইমেট, আর ওপরের দিকটা হচ্ছে টেম্পারেট ক্লাইমেট। ঠিক আছে, নাতিশীতোষ্ণ জল। কেন? আমরা আস্তে আস্তে তো উত্তরের দিকে যাচ্ছি, তাহলে তাপমাত্রা কমতে থাকছে। আমরা জম্মু কাশ্মীর, লাদাখ, অরুণাচল চলে গেলে তো ঠান্ডা অনেকটাই বেশি পাবো, কিন্তু একদমই তো হট করে ঠান্ডা হয়ে যাচ্ছে না, আস্তে আস্তে গরমের পরিমাণ কমছে, ঠান্ডার পরিমাণ বাড়ছে। সেটাই কিন্তু আমাদের এখানে বলেছে। এবার the subtropical temperate zone experiences more extreme temperature, মানে কি more extreme temperature? মানে extreme temperature মানে কি? বেশি, সর্বোচ্চ। যেমন দিল্লিতে ঠান্ডা যেমনি গরম তেমনি, দ্যাট ইজ এক্সট্রিম ক্লাইমেট। মডারেট ক্লাইমেট নয়, কিন্তু ঠান্ডাও যেমনি প্রচন্ড ঠান্ডা পড়ে, গরমও তেমনি পড়ে, তাহলে এক্সট্রিম ক্লাইমেটের কথা বলছি। তাহলে এখানে আমরা ল্যাটিটিউডের পার্টটা বুঝলাম। এই ছবিটা প্লাস একটু আগে যে ছবিটা দেখালাম যে তিনখানা জোনের ক্ষেত্রে, এখানে আমরা দেখলাম। তাহলে এই দুটো জিনিস কিন্তু মাথায় রেখে বোঝার চেষ্টা করবে, বিশেষ করে এইখান থেকে কিন্তু পরীক্ষায় এসএলএসটি তে কোয়েশ্চেন দিতে পারে। হিমালয়, হিমালয়ের ক্ষেত্রে যদি আমরা বলি, হিমালয় কি? হিমালয় বলতে হিমের আলোয়কে বোঝায়। হিমালয় কথার অর্থ কি? হিমালয় কথার অর্থ হচ্ছে অ্যাবোর্ড অফ স্নো। হিমালয় কথার অর্থ হচ্ছে কি? অ্যাবোর্ড অফ স্নো। আমরা বরফের চাদর, বরফের ঘর আমরা বলে থাকি। তো হিমালয় অ্যাক্টস অ্যাজ আ ক্লাইমেট ব্যারিয়ার। ক্লাইমেট ব্যারিয়ার মানে কি? ভারতের উত্তর অংশে, আমরা যদি ভারতের কথা বলি, ভারতের উত্তর প্রান্তে, ভারতের নর্দার্ন এরিয়াতে কি হচ্ছে? হিমালয় ব্যারিয়ার বা বাধার হিসেবে কাজ করছে। হিমালয় ব্যারিয়ার বা বাধা হিসেবে কাজ করছে। তাহলে হিমালয়ের অবস্থান যদি ভারতের উত্তরের ক্ষেত্রে বলি, তাহলে হিমালয়ের অবস্থান আমরা দেখতে পাবো এইখানে হিমালয়ের অবস্থান আছে। তার মানে কি হচ্ছে? আমাদের এখান থেকে যে জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা এন্ট্রি নিচ্ছে, ঠিক আছে, জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা যে এন্ট্রি নিচ্ছে, এ কি হচ্ছে? হিমালয় অঞ্চলে বাধা পাচ্ছে, বেরোতে পারছে না। তাহলে বৃষ্টিপাতটা ভারতের মধ্যে হচ্ছে নাম্বার ওয়ান। যদি বেরিয়ে যেত বৃষ্টিপাত, তিব্বতে প্রচুর বৃষ্টিপাত হতো, এখানে হতো না। নাম্বার ওয়ান, হিমালয় একটা মেজর রোল প্লে করছে। 2 নম্বর, আমাদের তিব্বত বা চায়নায় যে শীতল আবহাওয়া, ফ্রিজ উইন্ড বা কোল্ড উইন্ড যে প্রবাহ হয়, সেটা কি হচ্ছে? সেটা এই অঞ্চলের ক্ষেত্রে আমাদের ইন্ডিয়াতে, মেন ইন্ডিয়াতে এন্ট্রি নিতে পারছে না। তাহলে ইন্ডিয়াতে যেহেতু এন্ট্রি নিতে পারছে না, তাহলে এখানে আমরা কি বলবো? ভারতের বিভিন্ন অঞ্চলগুলো, বিশেষ করে উত্তর এবং উত্তর পূর্বে ভারতের অঞ্চলগুলো এক্সট্রিম কোল্ড ক্লাইমেট বা প্রচন্ড শীতল আবহাওয়া থেকে বেঁচে যাচ্ছে। তার মানে মানুষের সার্ভাইভ করতে তুলনামূলকভাবে সুবিধা হচ্ছে। ওকে, নেক্সট, দে প্রোটেক্ট ইন্ডিয়া ফ্রম দ্য কোল্ড নর্দার্ন উইন্ড। এই যে বললাম কোল্ড নর্দার্ন উইন্ড থেকেও প্রোটেক্ট করছে, তিব্বত থেকে যেটা আসছে। দে অলসো ট্র্যাপ দ্য মনসুন উইন্ড। অলসো ট্র্যাপ দ্য মানে, ট্র্যাপ মানে আটকে দিচ্ছে, মনসুন উইন্ডকে বেরোতে দিচ্ছে না। দে, তারপর বলছে ফোর্সিং দেম টু শেড দেয়ার ময়েশ্চার উইদিন দ্য সাবকন্টিনেন্ট। তাদের ময়েশ্চারটা সাবকন্টিনেন্টের মধ্যে ছেড়ে দিতে হেল্প করছে।
ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড অ্যান্ড ওয়াটার, স্থল এবং জলভাগের বন্টন। ইন্ডিয়া ইজ সারাউন্ডেড বাই ওয়াটার বডিজ অন 3 সাইডস। ভালো করে এই লাইনটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আমরা যদি ইন্ডিয়ার লোয়ার পার্টটা দেখি, যেটা আমরা এখানে দেখলাম, এই সাইডে কি আছে? আরাবিয়ান সি। এদিকে কি আছে? বে অফ বেঙ্গল। আর লোয়ার পার্টে আছে হচ্ছে ইন্ডিয়ান ওশান। তাহলে ভারতের তিন দিকে তিনটে আলাদা আলাদা ওয়াটার বডিজ। তাহলে আমরা কি বলবো? যে when a landmass is surrounded by its 3 sides, বা when a landmass is surrounded by on its 3 sides is known as পেনিনসুলা বা উপদ্বীপ। যখন একটা স্থলভাগ তিন দিকে জলভাগ দিয়ে ঘেরা বা বেষ্টিত, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো হচ্ছে দ্যাট ইজ পেনিনসুলা বা উপদ্বীপ। এবার এখানে সেই কথাটাই বলেছে। এখানে দেখো, এখানে বলছে যে ইন্ডিয়া ইজ সারাউন্ডেড বাই ওয়াটার বডিজ অন 3 সাইড। তাহলে তিন দিক দিয়ে ঘেরা হলে তাহলে তাকে আমরা কি বলবো? পেনিনসুলা। তাহলে ইন্ডিয়া ইজ আ পেনিনসুলা। ঠিক আছে? আমরা বলি না পেনিনসুলার ক্লাইমেট, উপদ্বীপীয় জলবায়ু, বা ইন্ডিয়া ইজ এন পেনিনসুলার কান্ট্রি, উপদ্বীপীয় দেশ। তার রিজন হচ্ছে এইটা। দিস মডারেটস ইটস ক্লাইমেট। এই ক্লাইমেটটা কি হচ্ছে? মডারেট প্রকৃতি হচ্ছে এবং এটাকে কন্ট্রোল করছে। মডারেট মানে কি? কন্ট্রোল করা। However, regions further away from the sea experience more extreme weather condition. মানে কি? সমুদ্র পার থেকে বা উপকূল অঞ্চল থেকে যত দূরে যাব, ল্যান্ড মাসের দিকে ঢুকবো, তত আমরা তাপমাত্রার মধ্যে পরিবর্তন পাবো। কি পরিবর্তন পাবো? কোথাও গরম পেলে এক্সট্রিম গরম পাবো, কোথাও ঠান্ডা পেলে এক্সট্রিম ঠান্ডা পাবো। তাহলে এই পরিবর্তনটা আমরা পাবো। নেক্সট, ডিস্টেন্স ফ্রম সি, সমুদ্র থেকে দূরত্ব। দ্য ক্লোজার আর রিজিয়ন ইজ টু দ্য সি, যেই কোন একটা অঞ্চল সমুদ্রের উপকূলে যত কাছে, দ্য মোর মডারেট ইজ ক্লাইমেট উইল বি, মানে সেই অঞ্চলের জলবায়ু খুব একটা ঠান্ডা বা গরম হবে না, মধ্যম বা মাঝারি মানের হয়ে থাকবে। ওকে, তাহলে উপকূলীয় অঞ্চল, যদি উপকূলীয় অঞ্চলের কথা বলি, দেখবে যখন ফরেনাররা আসে কর্ণাটকায় থাকতে খুব প্রেফার করে। কেন? কর্ণাটকা হচ্ছে কোস্টাল এরিয়া। কর্ণাটক পুরোটা না, আমাদের ওয়েস্ট কোস্ট বরাবর, যে গোয়া আর কেরালার মাঝখানে হচ্ছে কর্ণাটকা। তাহলে ওরা ওখানে থাকতে প্রেফার করে কেন? তার রিজন হচ্ছে যে ব্যাঙ্গালোর বিশেষ করে, যে মেট্রোপলিটন সিটি, এটা কর্ণাটকের মেইন ক্যাপিটাল সিটি, ওখানে ওরা থাকতে প্রেফার করে কেন? ঠান্ডা খুব বেশি নয়, গরম খুব বেশি নয়, কমফর্টেবল ক্লাইমেট, কমফর্টেবল ওয়েদার। কেন? নট ফার অ্যাওয়ে ফ্রম দ্য সি, নট ভেরি ক্লোজ টু দ্য সি। দুটো রিজনের জন্য। ওকে, নেক্সট হচ্ছে আমাদের অল্টিটিউড। অল্টিটিউড মানে কি? উচ্চতা। আমরা এই যে উচ্চতা, এটাকে আমরা হাইট বা এলিভেশনও বলতে পারি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবো, যখন ন্যাচারাল অবজেক্টের কথা বলি, বায়ুমণ্ডলের উচ্চতা, বা আমরা যদি বলি পাহাড় পর্বতের উচ্চতা, তখন আমরা একটা টার্মিনোলজি ইউজ করি, দ্যাট ইজ অল্টিটিউড। ঠিক আছে? অল্টিটিউড মানে উচ্চতা, এলিভেশন বা হাইটও ইউজ করতে পারি, অল্টিটিউড মোর অ্যাকিউরেট। দ্য হায়ার দ্য অল্টিটিউড, অল্টিটিউড বা উচ্চতা যত বাড়বে, দ্য কুলার দ্য টেম্পারেচার, মানে কি? যত উপরের দিকে উঠবো, আমরা খুব সিম্পল জানি, আমরা যদি কলকাতা অঞ্চল থেকে মালদার দিকে চলে যাই, টেম্পারেচার কমবে, উচ্চতা বাড়ছে। মালদা থেকে দার্জিলিং চলে যায়, টেম্পারেচার কমবে, উচ্চতা বাড়ছে। দার্জিলিং থেকে যদি সিকিম চলে যায়, গ্যাংটক চলে যায়, অল্টিটিউড বাড়ছে, উচ্চতা বাড়ছে, উষ্ণতা কমছে। সেম জিনিস এখানে বলেছে। টেম্পারেচার দ্য ডিরেক্ট রিলেশন, অল্টিটিউড বাড়লে টেম্পারেচার কমবে, অল্টিটিউড বাড়লে টেম্পারেচার কমবে। তাহলে কি রিলেশন? ইনভার্স রিলেশন বা ব্যস্ত সম্পর্ক। ওকে, ফর এক্সাম্পল, আগ্রা অ্যান্ড দার্জিলিং আর লোকেটেড এট দ্য সেম ল্যাটিটিউড। ভালো করে বোঝো, সেম ল্যাটিটিউড বলতে এইখানে আগ্রা, এইখানে দার্জিলিং, এটা হচ্ছে সেম ল্যাটিটিউড, মানে সেম অক্ষরেখা বরাবর কিন্তু অবস্থান করছে। at the same latitude মানে সেম অক্ষরেখা বরাবর অবস্থান করছে। however, দার্জিলিং is cooler because it is located at a higher altitude. তাহলে দার্জিলিং বেশি ঠান্ডা আগ্রার থেকে। কেন? এটা বেশি উচ্চতায় রয়েছে। এক অক্ষরেখা থাকা অবস্থাতেও সমুদ্রপৃষ্ঠ থেকে এটার উচ্চতা বেশি আছে। মানে বুঝতে পারছো, যেখানে অল্টিটিউডের সঙ্গে হাইটটাও কিন্তু ম্যাটার করছে। আর যখন অল্টিটিউড বা হাইট ম্যাটার করছে, তার সঙ্গে কিন্তু ল্যাটিটিউড পুরোপুরি কিন্তু ইনভলভ নয়, সেম ল্যাটিটিউডে থাকার কারণে। আমরা একটা এক্সাম্পল এই জন্য এখানে বসিয়ে রেখে যেতে বুঝতে পারি, যে অনেকের ধারণা যে সেম অক্ষরেখা বা সেম ল্যাটিটিউড বরাবর তাপমাত্রা তাহলে কিন্তু সেম হবে না। তার পিছনে একটা রিজন আছে, যে অল্টিটিউডটাকে আমাদেরকে কিন্তু কনসিডার করতে হবে। অল্টিটিউড যদি অলমোস্ট সেম হয় তাহলে সেম হবে, অল্টিটিউড যদি ভ্যারি করে, যেমন আগ্রা আর দার্জিলিং এর ক্ষেত্রে অল্টিটিউড ভ্যারি করছে, তাহলে সেক্ষেত্রে হবে না। ওকে, নেক্সট, রিলিফ। রিলিফ মানে হচ্ছে ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি বলতে
আমরা ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ভূপ্রকৃতি দেখতে পাই। জম্মু কাশ্মীরের ভূপ্রকৃতি, রাজস্থানের ভূপ্রকৃতি, কাশ্মীরের ভূপ্রকৃতি বা লাদাখের ভূপ্রকৃতি, তারপর হচ্ছে সুন্দরবনের ভূপ্রকৃতি। প্রত্যেকটা জায়গায় যে আলাদা আলাদা রিলিফ ফিচার্স বা ভূপ্রকৃতি দেখতে পাই, যেখানে রিলিফ ফিচার্স বা ভূপ্রকৃতি আলাদা 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 রিলিফ ফিচার্সে আলাদা আলাদা আমরা কি ক্লাইমেটিক প্যাটার্ন দেখতে পাবো। যে রাজস্থানের যে টেম্পারেচার বা যেরকম ধরনের ক্লাইমেট, লাদাখেও সেম ক্লাইমেট, দার্জিলিংয়েও সেম ক্লাইমেট, সুন্দরবনেও সেম ক্লাইমেট হতে পারে? হবে না। তার জন্য রিলিফ অফ ইন্ডিয়া অলসো অ্যাফেক্টস ইটস ক্লাইমেট। ক্লাইমেটকে অ্যাফেক্ট করছে। ফর এক্সাম্পল দ্য উইন্ডওয়ার্ড সাইড, আমি প্রতিবাদ ধরলাম, আমি আগেই বলে দিয়েছি অলরেডি, ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড দ্য আসাম রিসিভস হাই রেনফল ডিউরিং দ্য মনসুন। আসাম বলতে এটা মেঘালয় রিজিয়নটাকে বোঝানোর চেষ্টা করছে। ওকে, the southern plateau remains dry during its leeward position. সাউদার্ন প্লেটো মানে দক্ষিণ ভারতের যে মালভূমি অঞ্চল, ওটা কি লিওয়ার্ড পজিশনে। কি করে আমরা বুঝি, দেখো দক্ষিণ ভারতের এই যে পার্টটা, এই যে দক্ষিণ ভারতের পার্টটা, এইটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ঘাট, এইটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ঘাট, এই রিজিয়নটা আমাদের ওয়েস্টার্ন ঘাট। এবার এই যে রিজিয়নটাকে আমরা ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট পর্বতমালা দেখছি, পশ্চিম ঘাট পর্বতমালার এই সাইডটা হচ্ছে পশ্চিম সাইড, ওয়েস্টার্ন সাইড অফ ওয়েস্টার্ন ঘাট। আর পশ্চিম ঘাট পর্বতমালার যদি এই সাইডটা বলি, দ্যাট ইজ ইস্টার্ন সাইড অফ ওয়েস্টার্ন ঘাট। আর আমি কি বলেছি যে ভারতে যত মৌসুমী বায়ু আসবে তত মৌসুমী বায়ু ডান দিকে বেঁকে যাবে। এবার মৌসুমী বায়ু আসছে, কোন দিকে বাঁকছে, দেখো ডান দিকে বেঁকে যাচ্ছে। মৌসুমী বায়ু আসছে, কোন দিকে বাঁকছে, ডান দিকে বেঁকে যাচ্ছে। তা ডান দিকে বাঁকছে যখন কোথায় হিট করবে, পশ্চিম ঘাট পর্বতমালার পশ্চিম দিকে হিট করবে। তাহলে এই অঞ্চলটা উইন্ডওয়ার্ড সাইড, বৃষ্টিপাত বেশি হবে। আর ওর পিছনের দিকটা বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হবে, রেন শ্যাডো রিজিয়ন, মানে লিওয়ার্ড সাইড, দ্যাট ইজ অনুবাদ ঢাল। তাহলে এদিকটা প্রতিবাদ ঢাল, এদিকটা অনুবাদ ঢাল, সেম কথাটা এখানে বলেছে। আর এই যে সাদার্ন প্লেটো বলছে না, এখানেই তো ডেকান প্লেটো, দাক্ষিণাত্যের লাভা মালভূমি, ডেকান প্লেটো। ডেকান প্লেটে কম বৃষ্টিপাত হচ্ছে কেন? ইট ইজ দ্য পজিশন অফ রেন শ্যাডো রিজিয়ন। রেন শ্যাডো রিজিয়নের পজিশনে ওকে লোকেট করা আছে, তাই জন্য এখানে আমরা সেম জিনিস দেখতে পাচ্ছি। তো আই হোপ যে আমরা ক্লাইমেটিক ফ্যাক্টর গুলো করলাম, এখানে কোনো সমস্যা থাকার কথা নয়। এই বেসিক জিনিসগুলো মাথায় রাখবে, ঠিক আছে? নেক্সট, ক্লাইমেটিক সিজন। ক্লাইমেটিক সিজন বলতে যে আমাদের বায়ুমণ্ডলীয় বিভিন্ন ঋতুকে বোঝাচ্ছে। উইন্টার, উইন্টারের মানে শীতকালে, শীতকালের টাইম পিরিয়ড কখন ভারতে? ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, ঠিক আছে? অনেক সময় আমরা এটাকে নভেম্বর থেকে কনসিডার করি। নভেম্বরে ঠান্ডার একটা আমেজ আসে, ঠান্ডার একটা মানে একটা ফিলিং ক্রিয়েটস হয়, কিন্তু ঠান্ডা পুরোপুরি পড়ে না ডিসেম্বর থেকে যে ফেব্রুয়ারি। এবং এখানে একটা জিনিস মাথায় রাখো, ভারতের সব থেকে শীতলতম মাস বা কোনটা যদি বলি, আমরা বলবো জানুয়ারি মান্থ। জানুয়ারি মান্থ ইজ দ্য মোস্ট কুলেস্ট মান্থ বা কোল্ডেস্ট মান্থ ইন ইন্ডিয়া। নেক্সট, সামার। সামার কোন টাইম থেকে? মার্চ থেকে মে। মনসুন জুন থেকে সেপ্টেম্বর। কেন? জুন মাসের 1 জুনে ভারতের কেরালা অঞ্চলে প্রায় বৃষ্টিপাত ঢুকে যায়। রিট্রিটিং মনসুন, দ্যাট ইজ প্রত্যাবর্তনকালীন মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু রিট্রিটিং মনসুন মানে মৌসুমী বায়ু যখন ব্যাক করছে, যখন ফিরছে। কোন মাস? অক্টোবর থেকে নভেম্বর। তাহলে অক্টোবর নভেম্বর থেকে ফিরছে, আবার দেখো ডিসেম্বর থেকে উইন্টার শুরু হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের টাইম পিরিয়ড, কিসের টাইম পিরিয়ড? ক্লাইমেটিক সিজনের টাইম পিরিয়ডটা আমরা বুঝলাম যে চারটে মেইন, উইন্টার, সামার, মনসুন, রিট্রিটিং মনসুন। এটা কিন্তু ক্লাইমেটের রেসপেক্টে। এখানে আমরা কিন্তু ওই শরৎকাল, বসন্তকাল, ওগুলো কিন্তু স্প্রিং, অটাম, এগুলো খুঁজবো না আমরা, ঠিক আছে? নেক্সট, এবার এখানে যে পার্টটা আমরা দেখছি, সেই পার্টটা হচ্ছে রেনফলের ডিস্ট্রিবিউশন। কি হচ্ছে এটা? রেনফল ডিস্ট্রিবিউশন। এই যে রেনফল ডিস্ট্রিবিউশনের কথা আমরা এখানে বলছি, যে রেনফল ডিস্ট্রিবিউশনটা কিসের ওপর? যে আমরা রেনফল ডিস্ট্রিবিউশন দেখছি যে বৃষ্টিপাতের পরিমাণের ওপর। যদি লেস দ্যান 30 সেন্টিমিটার বা লেস দ্যান 25 সেন্টিমিটার হয়, তাকে আমরা কোন রেনফল রিজিয়নে ফেলছি? ভেরি লো রেনফল রিজিয়নে ফেলছি। কোথায় পাওয়া যাচ্ছে এই বৃষ্টিপাত? কোথায় হচ্ছে? কারাকোরাম রেঞ্জে হচ্ছে, কারাকোরাম পর্বতমালা। নর্দার্ন কাশ্মীরে হচ্ছে, এই জায়গাগুলো দেখতে পাচ্ছি। এছাড়া আমরা বলতে পারবো লাদাখেও অল্প পরিমাণে হচ্ছে। তাহলে এই রিজিয়নের মধ্যে এই জায়গাগুলো আসছে। লো রেনফল রিজিয়ন, ভেরি লো থেকে লোতে এলাম। তাহলে লো রেনফল রিজিয়নের জোন কোনটা? 30 to 60 সেন্টিমিটার অ্যানুয়ালি, বছরে 30 থেকে 60 সেন্টিমিটার গড় বৃষ্টিপাতের পরিমাণ। এর কোথায়? জাস্কার রেঞ্জ, ঠিক আছে? সাম পার্টস অফ পাঞ্জাব, হরিয়ানা, সেন্ট্রাল রাজস্থান। তাহলে এইখানে আমরা লো রেনফল দেখতে পাই। মডারেট রেনফল বা মধ্যম মানের রেনফলের যদি কথা বলি আমরা, 60 থেকে 100 সেন্টিমিটার। এবার মাথায় রাখো, ভারতের বেশিরভাগ অঞ্চলে এই বৃষ্টিপাতটাই লক্ষ্য করা যায়। ভারতের বেশিরভাগ অঞ্চলে কি হচ্ছে?
যে সাউথ ওয়েস্ট মনসুন। কেন সাউথ ওয়েস্ট মনসুন আমরা আসবো, বেশিরভাগ অঞ্চলে আমরা কি দেখতে পাই যে এই ধরনের বৃষ্টিপাতই দেখতে পাই। এবার সাউথ ওয়েস্ট মনসুন কেন বলছে এরা বুঝি। সাউথ ওয়েস্ট মনসুন বলতে কি বোঝাচ্ছে, দেখো এই হচ্ছে যদি একটা এরিয়া বলি, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, বায়ুটা এই দিক থেকে আসছে, ঠিক আছে। কোথায় যাচ্ছে আমার জানার প্রয়োজন নেই, বায়ু কোন ডাইরেকশন থেকে আসছে, এন্ট্রি নিচ্ছে। যদি যাচ্ছে বলে দেখো বিভিন্ন দিকে যাচ্ছে, কিন্তু আসছে একটাই দিক থেকে, তাহলে বায়ু ডাইরেকশন কি, সাউথ ওয়েস্ট মনসুন। বায়ু কোন দিক থেকে আসছে সেইটাকে আমরা এখানে ফোকাস করব, সাউথ ওয়েস্ট মনসুন। ওকে, তাহলে এই জন্য বলছে সাউথ ওয়েস্ট মনসুন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর দেখো বায়ু ডান দিকে বেঁকে আছে কেন, আমি বলেছিলাম যে ভারতের ক্ষেত্রে ফেরেলের সূত্র অনুযায়ী এবং কোরিওলিস বলের প্রভাবে বায়ু উত্তর গোলার্ধে কোন দিকে বাঁকবে, ডান দিকে বাঁকবে, সেটা এখানে কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে। হেভি রেনফল রিজিয়ন, ভারী বৃষ্টিপাত 100 থেকে 200 সেন্টিমিটার। কোথায় দেখতে পাওয়া যায়, রিজিয়ন্স ওয়েস্টার্ন কোস্ট, পশ্চিম উপকূল, মানে ওয়েস্টার্ন কোস্ট বলতে পশ্চিমঘাট পর্বত যে বড় বড় যে পশ্চিম উপকূল, যেটা এই মাত্র দেখালাম, এই সাইডটা পুরোটা, যে গুজরাটের পার্ট, মহারাষ্ট্রের পার্ট, গোয়ার পার্ট, কর্ণাটকের পার্ট, কেরালার পার্ট, ঠিক আছে, এই রিজিয়নটার কথা এখানে বলছে। তাহলে ইস্টার্ন কোস্ট বেল্ট, পূর্ব উপকূল বরাবর, ফুটিলস অফ দ্য হিমালয়, হিমালয় পর্বতের পাদদেশ, অ্যান্ড নর্থ ইস্ট ইন্ডিয়া। এই নর্থ ইস্ট ইন্ডিয়ার যে কথা বলছি, নর্থ ইস্ট ইন্ডিয়া বলতে মণিপুর, মেঘালয়, মণিপুর, মিজোরাম, এই রিজনগুলোতে বলছে, ঠিক আছে। এখানে প্রচুর বৃষ্টিপাত হয় এবং ট্রপিক্যাল এভারগ্রিন রেনফরেস্ট দেখতে পাওয়া যায়। ওকে, হেভি রেনফল বা ভেরি হেভি রেনফল, বৃষ্টিপাত হচ্ছে 200 সেন্টিমিটারের বেশি, ঠিক আছে। সাধারণত 200 থেকে 300 সেন্টিমিটার বা 250 সেন্টিমিটার রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে। রিজিয়ন ওয়েস্টার্ন সাইড অফ ওয়েস্টার্ন ঘাট, একটু আগেই দেখালাম উইন্ডওয়ার্ড সাইড, পশ্চিমবঙ্গ পর্বতের পশ্চিম ঢালটা যেটা কালো রঙের দিয়ে দেখিয়েছিলাম, যে ওয়েস্টার্ন সাইড অফ ওয়েস্টার্ন ঘাট, এই যে ওয়েস্টার্ন সাইড অফ ওয়েস্টার্ন ঘাট। নেক্সট, তারপর বলছে ফুট হিলস অফ দ্য হিমালয়, হিমালয় পর্বতের পাদদেশ। এবার দেখো তোমরা এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছ, তার এখানেও তো ফুট হিলস আছে, এখানেও ফুট হিলস আছে, তাহলে কোনটাকে ধরবো। দেখো হিমালয় পর্বতের এইটা যদি বলি, তো এই অঞ্চলটা, এই অঞ্চলটা, এই অঞ্চলটা যে একদম লোয়ার পার্টটা, এই অঞ্চলটায় আমাদের বৃষ্টিপাতের পরিমাণ 100 to 200 সেন্টিমিটার। আর ওর যে লোয়ার পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এই রিজিয়নটা, ওইখানে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কমছে। ওকে, এই তুলনামূলক বাড়ছে, এটা এটা কম বললাম, এটা বেশি বললাম, এটা কম, এটা বেশি। ওকে, তারপর কি বলছে, শিলং প্লেটো, শিলং প্লেটো মানে মেঘালয় রিজিয়নকে বোঝাচ্ছে। মেঘালয় রিজিয়ন বলতে তোমরা চেরাপুঞ্জি মৌসিনরাম যেটা পড়ে এসছো ওইটাকে কনসিডার করতে পারো, দ্যাট ইজ চেরাপুঞ্জি, তারপর হচ্ছে মৌসিনরাম, এগুলোকে বলতে পারো। ওকে, আর হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ড, আন্দামান নিকোবর আইল্যান্ডেও আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, মানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। এবং তোমরা জানো আন্দামান নিকোবর আইল্যান্ডে ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু এই অঞ্চলে হয়ে থাকে। ওকে, সব থেকে বেশি বলতে সব থেকে প্রথম বৃষ্টিপাত, বেশি না, বেশি হলে আমাদের মেঘালয় বা চেরাপুঞ্জি হয়ে যাবে, প্রথম বৃষ্টিপাতটা এখানে হয়ে থাকে। নেক্সট, এবার আমাদের ভারতের ক্লাইমেটের এন্ট্রি পার্ট নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে। এই জায়গাটা ভালো করে বুঝবে। তার আগে দুটো জিনিস বলে দিই, দুটো জিনিস বলতে কি, দেখো ভারতে যে বৃষ্টিপাতটা হচ্ছে, এই ভারতের বৃষ্টিপাতকে আমরা তিনটে সেকশনে এখানে ডিভাইড করতে পারি, তিনটে পার্টে আমরা ডিভাইড করবো। কিরকম, ভারতের রেনফলটাকে আমরা তিনটে পার্টে এখানে ডিস্ট্রিবিউট করব, 80%, 17% আর 3%। 80% রেনফল হচ্ছে কার ফলে, মনসুন উইন্ড। কোন মনসুন উইন্ড, সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। 17% কার দ্বারা বৃষ্টিপাত হচ্ছে, রিট্রিটিং মানে প্রত্যাবর্তনকালীন, রিট্রিটিং মনসুন উইন্ড, প্রত্যাবর্তনকালীন মৌসুমী বায়ু, ঠিক আছে। এই রিট্রিটিং কোন ডাইরেকশন থেকে হচ্ছে, আমরা বলবো নর্থ ইস্ট, উত্তর পূর্বের ডাইরেকশন থেকে হচ্ছে, নর্থ ইস্ট রিট্রিটিং মনসুন উইন্ড। আর এই যে 3%, এই 3%টা কি, ডাব্লিউডি, ডাব্লিউডি মানে হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস, যেটাকে আমরা বাংলায় বলতে পারি যে পশ্চিমী ঝঞ্ঝা, ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস, ঠিক আছে। এর ফলে ভারতে 3% বৃষ্টিপাত হচ্ছে। মেইনলি কোন জায়গায় ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের ফলে বৃষ্টিপাত হচ্ছে, যদি এটা শীতকালীন বৃষ্টিপাত, এটা হচ্ছে আমাদের রাজস্থান, দ্যাট ইজ গুজরাট, পাঞ্জাব,
আমাদের নর্দার্ন পার্টটা জম্মু কাশ্মীর লাদাখ এই সেকশনটা কিছুটা তিব্বত সাইডেও চলে যাচ্ছে, এই সেকশনে যে বৃষ্টিপাতটা হচ্ছে, ঠিক আছে, কোনো কোনো সময় হেভি রেনফল হয়, কোনো কোনো সময় মডারেট রেনফল হয়ে থাকে। নেক্সট, এবার দেখো আমি কি বললাম, এইখানে আমাদের পজিশন হচ্ছে ধরে নাও আন্দামান নিকোবর, আর একটু নিচে হবে, আমি এখানটা দেখাচ্ছি আন্দামান নিকোবরের পজিশন, ঠিক আছে। এবার মৌসুমী বায়ু যখন আসছে, মৌসুমী বায়ু এই ডাইরেকশনে আসছে, ভারতের ক্ষেত্রে কি বলেছিলাম, মৌসুমী বায়ু কোন দিকে বেঁকে যাবে, ডান দিকে বেঁকে যাবে। তাহলে দেখো অ্যাজ পার আওয়ার রুল মৌসুমী বায়ু ডান দিকে বাঁকছে, ডান দিকে বেঁকে যাচ্ছে। ওকে, এবার এইখানে আমরা ওয়াটার বডি গুলোকে দেখে নিই। এখানে রয়েছে আমাদের অ্যারাবিয়ান সি, লোয়ার পার্টে রয়েছে আমাদের ইন্ডিয়ান ওশান, আমি এখানে লিখে দিলাম। এখানে হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল, এই সাইডটা বে অফ বেঙ্গল। ওকে, তাহলে এই সাইডটা যখন দেখছি আমরা, তখন আমরা কি দেখছি যে এই রিজিয়ানটা, এই রিজিয়ানটা, এই রিজিয়ানটা আমাদের ওয়েস্টার্ন ঘাট, এই রিজিয়ানটা আমাদের পশ্চিম ঘাট পর্বতমালা। এই পশ্চিম ঘাট পর্বতমালা হচ্ছে 1600 কিলোমিটার দীর্ঘ, 1600 কিলোমিটার লং, এবং এখানে যে পাহাড় পর্বতগুলো দেখতে পাই যাদের গড় উচ্চতা প্রায় 1200 মিটারের বেশি, ঠিক আছে, মোর দ্যান 1200 মিটার। তো এই অঞ্চলে যখন আসছে, এবার এইখানটায় অর্থাৎ এই যে লোয়ার পার্টটা, এই জায়গাটায় হচ্ছে আমাদের কেরালা, আর কেরালার উপকূলকে আমরা কি বলে থাকি, মালাবার উপকূল। কেরালার উপকূলকে আমরা কি বলছি, মালাবার উপকূল। তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, কারণ দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে, আমি একটু আগে বলেছি বায়ু কোন ডাইরেকশন থেকে আসে সেটাকে আমরা ফলো করছি এখানে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরালার মালাবার উপকূলে প্রথম হিট করছে, কিন্তু মাথায় রাখো এটা মেন ল্যান্ড বা মূল ভূখণ্ডের ক্ষেত্রে, কিন্তু অ্যাকচুয়াল প্রথম মৌসুমী বায়ু কোথায় হিট করছে, ডেফিনেটলি এটার আগে এই জায়গাটা পড়ছে আন্দামান নিকোবর, নিকোবরের পার্ট, নিকোবরের কোন জায়গা, গ্রেট নিকোবর বা বৃহত্তর নিকোবরে প্রথম হিট করছে। এই যে হিট করছে, এখানে বৃষ্টিপাতটা কবে হচ্ছে, টেন্টেটিভ ডে, বৃষ্টিপাত হচ্ছে মানে টেন্টেটিভ ডে 15 মে। তাহলে আন্দামান নিকোবরের, বিশেষ করে নিকোবর অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণের একটা অ্যাপ্রক্সিমেট ডেট কবে, 15 মে বা 15ই মে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে 15 মে বা 15ই মে এখানে বৃষ্টিপাতের একটা টেন্টেটিভ ডেট। ওকে, আনুমানিক দিন আমরা পেয়ে গেলাম 15 মে। ওকে, এবার এই অঞ্চলে হচ্ছে আমাদের মূল ভূখণ্ডে যখন ঢুকছে কেরালার মালাবার উপকূল, এই অঞ্চলটাকে আমরা বলছি 1 জুন। এই অঞ্চলটাকে আমরা বলছি কবে ঢুকছে, কেরালার মালাবার উপকূলে 1 জুন, এটা কিন্তু 1 জুন। হ্যাঁ, 1 জুনে বৃষ্টিপাত ঢুকছে। এইখানে আমাদের রয়েছে একটা কোস্টাল সিটি মুম্বাই, এই জায়গাটা আমাদের কোস্টাল সিটি মুম্বাই। এই মুম্বাইতে গিয়ে হিট করছে কবে, আমি শুধু 9th লিখে দিলাম, 9th জুন, 9th জুনে হিট করছে। ওকে, এই জায়গাগুলোকে বোঝার আগে আমরা একটু পজিশনগুলোকে নিয়ে বুঝি, ভারতের কোথায় কোথায় পর্বতমালা আছে। কেন, দেখো মৌসুমী এক ধরনের হচ্ছে বায়ু, ঠিক আছে। এই মৌসুমী বায়ু কি হচ্ছে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু। এই মৌসুমী বায়ুটা যখন যাচ্ছে জলীয় বাষ্পকে ক্যারি করে নিয়ে যাচ্ছে, এবং এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোনো পাহাড় বা পর্বতে যখন বাধাপ্রাপ্ত হবে, বাধাপ্রাপ্ত হওয়ার সময় বৃষ্টিপাত হবে, যদি বাধাপ্রাপ্ত না হয় তাহলে বৃষ্টিপাত হবে না। ঠিক সিমিলার, ঠিক আছে, কারণ জলীয় বাষ্পপূর্ণ বায়ু, এখানে একটা পর্বত আছে ওপর দিয়ে বেরিয়ে চলে গেল, ধাক্কা পাচ্ছে না, বৃষ্টিপাত হবে না। এখানে পর্বত আছে, বাধা পেলো, যতটুকু বাধা হবে ততটা বৃষ্টিপাত হবে, পুরোটা বাধা পেলে পুরোটা হবে, সামান্য অংশ বাধা পেলে সামান্য বৃষ্টিপাত হবে। ওকে, দেখলাম এই পার্টটা আমরা। এবার একটু পাহাড় পর্বতের পজিশন গুলো দেখে নিই। এই অঞ্চলটা, এই অঞ্চলটা হচ্ছে 1 নম্বর পজিশন, ধরে নাও এটাকে গির পর্বতমালা বলি আমরা। এইটা হচ্ছে আমাদের পশ্চিম ঘাট পর্বতমালা। এই জায়গায় হচ্ছে আমাদের বিন্ধ্য পর্বতমালা। এই জায়গায় বিন্ধ্য পর্বতের নিচে হচ্ছে সাতপুরা পর্বতমালা। এইখানে হচ্ছে আমাদের আরাবল্লীর অবস্থান। ওকে, এইখানে হচ্ছে আমাদের ইস্টার্ন ঘাট বা পূর্ব ঘাট পর্বতমালার অবস্থান, এই সাইডটা আমাদের। এইখানে রয়েছে আমাদের ঝাড়খণ্ডের মাথায়, একদম বিহার ঝাড়খণ্ডের বর্ডারে একদম উপরের অংশ, যেটাকে ক্রাউন অফ ঝাড়খণ্ড বলা হয়, রাজমহল পাহাড়। এবার এই অঞ্চলে রামগড়ের নেপাল বিহার বর্ডারে, না রামগড়ের কিছু হিল রয়েছে, যদিও রামগড়ের কিছু পাহাড় আমাদের রামগড় নামেই কিন্তু ঝাড়খণ্ডেও রয়েছে, এবং রামগড় হিল বলে বিহার নেপাল বর্ডারেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি, ঠিক আছে। নেক্সট, যে বিহার নেপাল বর্ডারে একচুয়ালি যদি জায়গাটা বলি, জায়গাটার নাম হচ্ছে প্রায় যোগবানী, যোগবানী, যোগবানী জায়গা এলাকায় আমরা এটা দেখতে পাই। নেক্সট, এবার এইখানে রয়েছে আমাদের গারো খাসি জয়ন্তিয়া, গারো খাসি জয়ন্তিয়া। এখানে হচ্ছে আমাদের মিকির হিল, মিশমি হিল,
ডাফলা, বমডিলা, বুমলা, ছোট ছোট পাসেস রয়েছে, মাউন্টেন রয়েছে। ওকে, এইখানে রয়েছে আমাদের এই সেকশনটায় আমাদের রয়েছে দ্যাট ইজ শিবালিক। হিমালয় সব থেকে লোয়ার পার্টটা শিবালিক, এস লিখে দিলাম। তার উপরের পার্টটা হচ্ছে হিমাচল প্রদেশে দেখতে পাই ধওলাধার। এইখানটা রয়েছে আমাদের পি, পি মানে হচ্ছে পীর পাঞ্জাল। এই জায়গাটা হচ্ছে আমাদের জাস্কার। তার ওপরের পার্ট হচ্ছে আমাদের লাদাখ। আর সবার ওপরের পার্ট হচ্ছে কে, দ্যাট ইজ কারাকোরাম। ওকে, তা কারাকোরাম, লাদাখ, জাস্কার, পীর পাঞ্জাল, ধওলাধর, শিবালিক আমরা এখানে দেখতে পেলাম মাউন্টেন রেঞ্জগুলো। এই মাউন্টেন রেঞ্জগুলো দেখানোর প্রয়োজনীয়তা কি? কেন এখানে বাধাপ্রাপ্ত হলেই তবেই কিন্তু বৃষ্টিপাত হবে। এখানে যদি বাধাপ্রাপ্ত না হয় তাহলে কিন্তু বৃষ্টিপাত হবে না। এবার মৌসুমী বায়ু যখন এখান থেকে ঢুকছে, আমরা দেখলাম ভারতের মূল ভূখণ্ডের যদি বাদ দিয়ে কথা বলি, ভারতের প্রথম বৃষ্টিপাত গ্রেট নিকোবরের 15 মে হচ্ছে। ভারতের মূল ভূখণ্ডে কবে? 15 মে মানে টেন্টেটিভ ডেট, আগেও হতে পারে পরেও হতে পারে, এবছর আগে হয়েছে, ঠিক আছে। তো নেক্সট আমরা যদি কথা বলি 2025 সালে আগে বৃষ্টিপাত হচ্ছে কেরালায়, টেন্টেটিভ ডেট কবে? 1 জুন, 1 জুন। এবছর হয়েছে 24 মে, মানে টেন্টেটিভ ডেটের আগে হয়েছে, আগেও হতে পারে পরেও হতে পারে। ওকে, কেন 2025 সাল বা এবছরে লালিনা ভারতে বেশি অ্যাক্টিভ, আর লালিনা বেশি অ্যাক্টিভ হলেও বৃষ্টিপাত পরিমাণ বেশি। এবং তোমরা দেখছো 2025-এ ভারতের বৃষ্টিপাতের পরিমাণ কি ম্যাসিভ হচ্ছে। ওকে, নেক্সট এইখানে হচ্ছে আমাদের মুম্বাই কোস্টাল সিটি, এখানে আমাদের মুম্বাইতে 9 জুন বৃষ্টিপাত হচ্ছে। নেক্সট একটা অংশ লক্ষ্য করবে, এইখান থেকে এসে এই গুজরাটের গির পর্বতমালায় বাধাপ্রাপ্ত হচ্ছে। তাহলে গির পর্বতমালায় যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, এর লোয়ার পার্টটা যেখানে বাধাপ্রাপ্ত হলো, তাহলে প্রতিবাদ ঢালে বাধা পেলো, উইন্ডওয়ার্ড সাইডে বাধা পেলো, ও লোয়ার পার্টটায় বৃষ্টিপাত প্রচুর হচ্ছে। এবং পিছনের দিকটা, মানে পিছনের দিকটা বলতে এই সাইডের কথা বলছি, বিশেষ করে গুজরাটের কচ্ছের অঞ্চল, এই সাইডে কি দেখা যাচ্ছে? এই সাইডে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু তুলনামূলক কম, যেটাকে আমরা বলি রেন শ্যাডো রিজিয়ন বা লিওয়ার্ড সাইড। দ্যাট ইজ, এটাকে লিওয়ার্ড সাইড বলতে আমরা বলতে পারি যে অনুবাদ ঢাল, বৃষ্টির ছায়া অঞ্চলের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে কচ্ছেরন অঞ্চল হচ্ছে লবণাক্ত একটা মরুভূমি বলা হয়, যে সল্ট ডেজার্ট বলা হয় কচ্ছেরন অঞ্চলকে। ভারতের সব থেকে বড় জেলা, যার আয়তন প্রায় 45,000 বর্গ কিলোমিটার এরিয়া, ঠিক আছে, সব থেকে বড় জেলা। এখানে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হচ্ছে। একটা পয়েন্ট আমরা এখানে বোঝার চেষ্টা করলাম। নেক্সট এইটা বলেছি বিন্ধ্য পর্বতমালা, এটা সাতপুরা পর্বতমালা। আর এইখানে একটা পর্বতমালা আছে একদম মধ্যপ্রদেশ নেপাল বর্ডার বরাবর, মৈকাল পর্বতমালা, অনেকে মহাকালও বলে, মৈকাল পর্বতমালা। এই যে বায়ুটা এখান থেকে আসছে, দেখো বায়ুটা এখান থেকে এসে বাঁক নিয়ে ঢুকে যাচ্ছে, তাহলে কি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এসে বিন্ধ্য আর সাতপুরার মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে। বিন্ধ্য আর সাতপুরার মধ্যে যখন ঢুকছে, বিন্ধ্য আর সাতপুরার মধ্যে যখন উপরে বাধা পেলো, বিন্ধ্য সাতপুরায় বাধা পেলো, আবার বিন্ধ্য বাধা পেলো, সাতপুরা বাধা পেলো, বাধা পেয়ে যখন বেরোতে যাচ্ছে এখান থেকে, মৈকাল আটকে দিচ্ছে, তার মানে বেরোতে পারছে না, ভেতর দিকে প্রবাহিত হচ্ছে। আর ভেতরে এই অঞ্চলের মধ্যে একটা নদী প্রবাহিত হচ্ছে, সেই নদীটার নাম হচ্ছে কি নর্মদা। নর্মদা প্রবাহিত হচ্ছে কচ্ছের এই আমাদের খাম্বাত উপসাগরে পতিত হচ্ছে। তো নর্মদা, যার দৈর্ঘ্য 1312 কিলোমিটার, প্রবাহিত হচ্ছে এখানে। তো নর্মদায় গিয়ে খাম্বাত উপসাগরে পড়লো। তার মানে এই বিন্ধ্য সাতপুরা পর্বতের মধ্যবর্তী অঞ্চল, যেটা মধ্যপ্রদেশের অঞ্চল, বিন্ধ্য সাতপুরা পর্বতের মধ্যবর্তী অঞ্চলে ব্যাপক পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। এবং বিন্ধ্য সাতপুরা পর্বতের মাঝের যে নিচু অঞ্চলটা, ওই নিচু অঞ্চল থেকে নর্মদা নদী যাচ্ছে। আর বৃষ্টিপাতের পুরো জলটা কোথায় গিয়ে পড়ছে? বৃষ্টিপাতের পুরো জলটা গিয়ে পড়ছে নর্মদা নদীতে। আই হোপ এতটা ক্লিয়ার। ওকে, নর্মদা নদীতে গিয়ে পড়ছে, নর্মদা নদী এই নদীটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে। তারা নর্মদা নদীর জলের প্রবাহ বর্ষাকালে অর্থাৎ জুন জুলাই মাসে ব্যাপক পরিমাণে বেড়ে যায়। জলের পরিমাণ নর্মদা নদীতে এত বেড়ে যায় বলে নর্মদা নদীকে মধ্যপ্রদেশে বলা হয় চঞ্চল বা রেভা রিভার, REWA, রেভা রিভার বা চঞ্চল রিভার। এখানে লিখছি না কেন, এখানে অনেক কিছু পয়েন্টিং আছে, ঘিঞ্জি হয়ে যাবে। চঞ্চল বা রেভা রিভার, CHANCHAL, চঞ্চল বা রেভা রিভার, REWA, রেভা রিভার। ওকে, হয়ে গেল আমাদের এই পার্টটা। একটা অংশ দেখো এইখান থেকে আসছে, এইখান থেকে এসে একটা বায়ুর অংশ এইখান থেকে আসছে, এইখান থেকে এসে আমাদের এই পার্ট বরাবর আরাবল্লীর পাশ বরাবর চলে যাচ্ছে। দেখো এরম ভাবে এসে আরাবল্লীর পাশ বরাবর চলে যাচ্ছে। তাহলে আরাবল্লীকে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই হচ্ছে আমাদের আরাবল্লী পর্বতমালা, আরাবল্লীর পাশ বরাবর চলে যাচ্ছে। দেখো আরাবল্লী পর্বতটা যদি এইরকম না থেকে যদি এইরকম থাকতো, মানে এইরকম না থেকে যদি এইরকম থাকতো, তাহলে এসে বাধাপ্রাপ্ত হতো, ঠিক আছে। তাহলে পিছন দিকটা পাঞ্জাব, তাহলে পাঞ্জাব মরুভূমি হয়ে যেত, বৃষ্টির অঞ্চল হয়ে যেত, মরুভূমি পরিণত হয়ে যেত। কিন্তু আরাবল্লীর পর্বতের পজিশন জন্য বাইপাস করে যাচ্ছে, দেখো সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। মানে বায়ুটা কি হচ্ছে,
পাহাড় এমন পজিশনে যে বায়ু ওই ডান দিকেই বাঁকছে, পাহাড়টাও ডান দিকে বেঁকেছে, ও একদম কেটে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে বাধা দিচ্ছে না। এবার দিল্লিকে ক্রস করে এই অঞ্চলে আমাদের কে আছে? এই অঞ্চলে আমাদের আছে দিল্লি, রাইসিনা হিল, যেখানে রাষ্ট্রপতি ভবন লোকেটেড। দিল্লিকে ক্রস করে দিল্লির ওপর দিয়ে চলে যাচ্ছে কি শিবালিক, শিবালিক পর্বতমালা। শিবালিক পর্বতমালা হচ্ছে উত্তরাখণ্ড, আমি ইউটি কে শর্টে লিখে দিলাম উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে যখনই এই বায়ুটা ঢুকছে, উত্তরাখণ্ডে ঢুকে দেখে শিবালিক পর্বতমালা প্রচুর বড় বড় পর্বত। দেখো এই বায়ুটা যখন ঢুকেছে কোথাও বাধা পায়নি, কিন্তু ও পুরো জলীয় বাষ্পপূর্ণ বায়ু পুরোটা এন্ট্রি নিয়েছে, কোথাও বাধা পায়নি। যখন উত্তরাখণ্ডে ঢুকলো, শিবালিক পর্বতমালা যখন দেখলো, দেখলো প্রচুর বৃষ্টি, প্রচুর বড় বড় পাহাড় পর্বত, তাহলে ওখানে গিয়ে ধাস করে আছড়ে পড়লো, তাহলে ওখানে গিয়ে ব্যাপক বৃষ্টিপাত হলো। এই যে উত্তরাখণ্ডে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে, উত্তরাখণ্ডে এই ব্যাপক বৃষ্টিপাতকে আমরা কি বলি? আমরা বলি ফ্ল্যাশ ফ্লাড বা হড়কা বান। তোমরা এবছরও জানো হিমাচল প্রদেশেও হয়েছে, উত্তরাখণ্ডেও হয়েছে, হিমাচল প্রদেশে ভয়ঙ্কর হয়েছে, পুরো গ্রামটাকে ধুয়ে নিয়ে বেরিয়ে চলে গেছে। এবং হিমাচল উত্তরাখণ্ডে একবার হয়েছিল ভয়ঙ্কর, প্রতি বছরই হয় কম বেশি, ঠিক আছে। এবং উত্তরাখণ্ডে একবার ওই কেদারনাথের একবার অংশ, বিস্তীর্ণ অংশ ভেসে গেছিল, একটা পাথর বাঁচিয়ে দিয়েছিল কেদারনাথ মন্দিরকে। তো এটা হচ্ছে সেই জিনিস, ফ্লাশ ফ্লাড বা হড়কা বান বলি, বা এটাকে আমরা অনেক ক্ষেত্রে ক্লাউড বাস্টও বলতে পারি, দ্যাট ইজ মেঘ ফাটা বৃষ্টিপাত। ভয়ঙ্কর বৃষ্টিপাত হয়, অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণ জল ভাসিয়ে নিয়ে বেরিয়ে চলে যায়, এখানে আটকানোর কিছু থাকে না, ঠিক আছে। বড় বড় বাঁধ থাকলেও ভেঙে নিয়ে বেরিয়ে যায়, ক্লাউড বাস্ট, যেটা এই অঞ্চলে উত্তরাখণ্ডে হয়ে থাকে। উত্তরাখণ্ডের ওপরেই হচ্ছে হিমাচল প্রদেশ, তাহলে এখানেও কি সেম ঘটনা ঘটছে? ঘটছে, এখানে সেম ঘটনা ঘটছে, কিন্তু এই বায়ুর থ্রু দিয়ে নয়, সেটা আমরা দেখবো। তাহলে মানে আমরা কি দেখছি, সাউথ ওয়েস্ট ব্রাঞ্চটা যে ঢুকছে, কোন শাখা এটা? অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ। তাহলে আমরা বলতে পারি সাউথ ওয়েস্ট অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ, দক্ষিণ পশ্চিম আরব সাগরীয় শাখা। তাহলে এতক্ষণ ধরে আমরা কি পড়লাম? দক্ষিণ পশ্চিম আরব সাগরীয় শাখা, এই সেকশনটা এতক্ষণ ধরে আমরা দেখলাম। ওকে, এবার আমরা দেখবো কি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরীয় শাখা। এবার এখানটা বোঝো, দেখো আরব সাগরীয় শাখা দিয়ে যেমন ঢুকছে বৃষ্টিপাত হচ্ছে, ততক্ষণ তো আমি তো এই জায়গাটা বলছিলাম, তাহলে এই জায়গাটা তো থেমে নেই, অ্যাক্টিভিটি তো এই জায়গাটা চলছে, এখানেও তো বায়ু প্রবাহিত হচ্ছে, তো থেমে নেই। ও কি করছে এই দিকটা? দেখো এই দিকের বায়ুটা যখন ঢুকছে এরকম ভাবে আসছে, কেন? এই যে উড়িষ্যা, বড় বড় পর্বত নেই, পাহাড় আছে, কিন্তু বড় বড় লেভেলের পর্বত, 1200 মিটার 1400 মিটার 2000 মিটারের ওপর, বাধা পাচ্ছে না, নেই। পশ্চিমবঙ্গ এখানটা নেই, দার্জিলিং তো এই রিজিয়নে পশ্চিমবঙ্গে, ঠিক আছে, এখানটা নেই। এখানটায় বাংলাদেশের ওপর দিয়ে চলে যাচ্ছে, তার মানে এখান থেকে এসে বায়ুটা টান নিয়ে ডাইরেক্ট এখানে বেঁকে যাচ্ছে, ডাইরেক্ট এখানে হিট করছে, ডাইরেক্ট কোথায়? এখানে হিট করছে। এবার আমি এই যে তিনটে পাহাড় দেখিয়েছিলাম এখানে, এই গারো, খাসি, জয়ন্তিয়া, ঠিক আছে, তিনটে পাহাড় দেখেছিলাম, গারো, খাসি, জয়ন্তিয়া। তা গারো, খাসি, জয়ন্তিয়াতে কি হচ্ছে? এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, কোথায়? মাঝেরটা, মাঝেরটা মানে খাসি পাহাড়, খাসি পাহাড়ে বাধাপ্রাপ্ত হচ্ছে। এবার খাসি পাহাড়ে যে বাধাপ্রাপ্ত, ধরো এটা খাসি পাহাড়, খাসি পাহাড়ের এই পয়েন্টটার নাম হচ্ছে চেরাপুঞ্জি, আর এই পয়েন্টটার নাম হচ্ছে মৌসিনরাম। তাহলে খাসি পাহাড়ের চেরাপুঞ্জি ও মৌসিনরাম সংলগ্ন অঞ্চলে ব্যাপক পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, এবং যেটাকে ভারত তথা পৃথিবীর সর্বোচ্চ বা সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হিসেবে ধরা হয়। আজকেও আমরা জোনে দেখেছি যে 5 নম্বর জোনে ভেরি হাই রেনফল, যেখানে আমরা দেখলাম 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত। এবার যেটাকে আমরা সর্বোচ্চ সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বলছি, যে গারো, খাসি পাহাড়ের চেরাপুঞ্জি, মৌসিনরাম, মাথায় রেখো বর্তমানে হাওয়াই দ্বীপপুঞ্জ সর্বাধিক বৃষ্টিপাত সম্পন্ন এলাকা রেকর্ড করা হয়েছে। তাও এখনো আমাদের চেঞ্জ হয়নি, আমরা চেঞ্জ করছি না, যা ছিল সেই ডেটা নিয়েই চলছি আমরা। ওকে, তাহলে এখানে বৃষ্টিপাত হলো চেরাপুঞ্জি, মৌসিনরাম। এবার এইখানেও সেম কন্ডিশন, খাসি, জয়ন্তিয়া, গাঢ়, তাহলে এর মধ্যেই ঘোরাফেরা করছে, ঠিক আছে, বেরোতে পারছে না, এর মধ্যেই ঘোরাফেরা করছে, এইখানে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এবার একটা শাখা ডেফিনেটলি এখান থেকে মায়ানমারে চলে যাচ্ছে, মায়ানমারেও কেউ না কেউ আলোচনা করছে মায়ানমারে কি ঘটছে, আমাদের সেটা আলোচনার পার্ট নয়। এবার এই যে অঞ্চলটায় বাধা পাচ্ছে, এর পিছনের দিকে রয়েছে কি? আসামের মিকির হিল, অরুণাচল প্রদেশের মিসমি হিল, এই যে মিকির হিল, এর ওপরটা হচ্ছে মিসমি হিল, এগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে, ঠিক আছে। তার মানে এগুলো কিসে অঞ্চলে পরিণত হয়ে যাচ্ছে? বৃষ্টি ইচ্ছা অঞ্চলে পরিণত। তাহলে আসামের মিকির বা অরুণাচল প্রদেশের মিসমি, এরা কিসে পরিণত হচ্ছে? এরা বৃষ্টি ইচ্ছায় অঞ্চল বা রেন শ্যাডো রিজিয়নে কনভার্ট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখানে বৃষ্টিপাত তুলনামূলকভাবে
কম হচ্ছে। কোন দিকটা? মিকির মিশমিয়া। সব থেকে ভয়ঙ্কর পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে মেঘালয়, এটা আমরা জানি। এবার এই যে শাখাটা আসছে, এই শাখাটা দেখো এই গারো পাহাড়ে দেখতে পাচ্ছি, গারো পাহাড়ে, এই যে গারো পাহাড়, এখান থেকে এসে বাদাপে ঘুরে যাচ্ছে। এখান থেকে এসে পাহাড়ের পজিশনটা এরকম, ঠিক আছে, এখান থেকে এসে বাদাপে এরকম ভাবে ঘুরে যাচ্ছে। তো বাদাপে এখান থেকে যখন ঘুরে যাচ্ছে, তাহলে এই রামগড়ের তলা দিয়ে, রামগড় হিলসের তলা দিয়ে এখান থেকে পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গলে বৃষ্টিপাতটা ঘটাচ্ছে। দার্জিলিং কালিম্পং এরিয়ায় আমরা জানি ব্যাপক পরিমাণ বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাহলে এই রামগড়ের তলা দিয়ে কি করছে, এইখান থেকে বৃষ্টিপাতের বায়ুটা বেঁকে যাচ্ছে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু। এই যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু, এখানে কিন্তু ম্যাসিভ পরিমাণ কিন্তু রেনফল হয়নি, এখানে প্রচুর পরিমাণ কিন্তু রেনফল হয়নি, ঠিক আছে। নেক্সট, পরবর্তী ক্ষেত্রে যদি আমরা বলি, এই যে ম্যাসিভ পরিমাণ যে রেনফল হয়নি, এইখান থেকে এই বায়ুটা এসে দিল্লির রাইসিনা হিলের ওপর দিয়ে উঠে যাচ্ছে। এবার দিল্লির যে রাইসিনা হিলের ওপর দিয়ে উঠে যাচ্ছে, এটা কি কোথায় বাধা পাচ্ছে? বাধা পাচ্ছে হচ্ছে ধৌলাধর রেঞ্জে। ধৌলাধর রেঞ্জে বাধাপ্রাপ্ত হচ্ছে। ধৌলাধর রেঞ্জে যখনই বাধাপ্রাপ্ত হচ্ছে, ধৌলাধর রেঞ্জ কার প্রধান রেঞ্জ? হিমাচল প্রদেশের বা এইচপির প্রধান রেঞ্জ হচ্ছে ধৌলাধর রেঞ্জ। ধৌলাধর রেঞ্জে বাধা পাচ্ছে। হিমাচল প্রদেশেও ব্যাপক পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এবং উত্তরাখণ্ডে সেম কন্ডিশন রিপিট হচ্ছে কিন্তু, দ্যাট ইজ ফ্লাশ ফ্লাড প্লাস ক্লাউড বাস্ট, সেম জিনিস কিন্তু এই অঞ্চলে রিপিট হতে কিন্তু দেখা যাচ্ছে, সেম জিনিস। ওকে, এর ওপরের দিকে কে আছে? ধৌলাধারের ওপরে জাস্কার, লাদাখ, কারাকোরাম, পীরপাঞ্জাল। এরা কিসে পরিণত হয়ে গেল? এরা রেন শ্যাডোতে পরিণত হয়ে গেল। তাহলে কারাকোরাম, লাদাখ, জাস্কার, পীরপাঞ্জাল এরা রেন শ্যাডোতে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। এরা রেন শ্যাডোতে কনভার্ট হয়ে গেল, মানে এখানে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হচ্ছে বা 20% রেনফলের কাছাকাছি হচ্ছে। ওকে, এবার এই যে রিজিয়নটার কথা আমরা বলছি, এইখানে কি হচ্ছে? এইখানে হচ্ছে প্রেসিপিটেশন। এবার প্রেসিপিটেশন বলতে কি বোঝাচ্ছে? দেখো, প্রেসিপিটেশন কথার অর্থ হচ্ছে অদক্ষেপণ। আমরা যদি বলি প্রেসিপিটেশন, যার কথার অর্থ হচ্ছে অদক্ষেপণ। এবার এই প্রেসিপিটেশনের একটা ফর্ম হচ্ছে রেনফল। ড্রিজেল আছে, স্নোফল আছে, একটা ফর্ম হচ্ছে রেনফল। এবার কোনো কোনো জায়গায় বৃষ্টিপাতের আকারে হচ্ছে, আবার কোনো কোনো জায়গায় প্রেসিপিটেশনের যদি কথা বলি, কোনো কোনো জায়গায় এই প্রেসিপিটেশন যে ফরম্যাট, সেই প্রেসিপিটেশন ফরম্যাটটা স্নোফলের আকারে হচ্ছে। আর লাদাখ, কাশ্মীর, এই যে অঞ্চলগুলো বলছি আমরা, লাদাখ, কাশ্মীর রিজিয়ন, পীরপাঞ্জাল রিজিয়ন, এখানে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। এখানে যে প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের কথা আমরা বলছি, এই বৃষ্টিপাতটাকে আমরা কি বলছি? রেন শ্যাডো রিজিয়ন বা লিওয়ার্ড সাইড হিসেবে কনসিডার করছি। এবং এইখানে রেনফল না হয়ে এই অঞ্চলে কি হচ্ছে? স্নোফল হচ্ছে, এই অঞ্চলে স্নোফল, ঠিক আছে। কেন আমরা যদি হায়ার অল্টিটিউডে যে লাদাখে যাই, যদি এই অঞ্চলে যদি পীরপাঞ্জাল রেঞ্জে যাই, তাহলে এখানে আমরা কি পাই? স্নোফল বেশি পাই, রেনফল তুলনামূলকভাবে কম হয়। তাহলে এখানে একটা ওভারঅল আইডিয়া পেলাম যে কি করে ঘটছে। এইখানে আমরা কি দেখলাম? এই ম্যাপে মনসুন উইন্ডের এন্ট্রি দেখলাম, মৌসুমী বায়ু এন্ট্রি নিচ্ছে। মৌসুমী বায়ু যে এন্ট্রি নিচ্ছে, আরব সাগরীয় শাখা, দক্ষিণ পশ্চিম আরব সাগরীয় শাখা দিয়ে এন্ট্রি নিচ্ছে, কি দিচ্ছে দেখলাম। বঙ্গোপসাগরীয় শাখা দিয়ে এন্ট্রি নিচ্ছে, কি হচ্ছে আমরা দেখলাম, ঠিক আছে। তাহলে ভারতের দেখলাম এই অঞ্চলটায় খুব একটা, মধ্যপ্রদেশের এই অঞ্চলটা বাদ দিয়ে খুব একটা এই রিজিয়নে বৃষ্টিপাত হলো না। তাহলে এটাকে বৃষ্টিপাত হবে না? ডেফিনেটলি হবে। যখন মৌসুমী বায়ু ব্যাক করবে, রিট্রিট করবে, তখন সেই পরিমাণে এইভাবে বৃষ্টিপাত হবে। তাহলে এর একটা সামারি আমরা বোঝার চেষ্টা করলাম এখানে। আমি যে একটু আগে এখানে লিখলাম যে 80% রেনফলের কথা যেখানে বললাম আমরা, 80% মনসুন উইন্ড, এই পার্টটাকে আমরা কমপ্লিট করলাম। এবার আমাদের আলোচনার পার্ট কোনটা পড়ে যাচ্ছে? দ্যাট ইজ রিট্রিটিং মনসুন উইন্ড। এটা আমরা এবার আলোচনা করব। ঠিক, তাহলে এখানে এই সারাউন্ডিংসটা আমরা দেখলাম। এবার এই যে সারাউন্ডিংস বেসিক পার্টটা দেখলে, এবার রিট্রিটিং মনসুন। রিট্রিটিং মনসুন মানে মৌসুমী বায়ু ফিরবে, মৌসুমী বায়ু ব্যাক করবে, যেটাকে আমরা নর্থ ইস্ট রিট্রিটিং মনসুন বলি। ওকে, নেক্সট, পরবর্তী স্লাইডে দেখো, এই ম্যাপটায় আমরা কি দেখবো? এই ম্যাপটায় আমরা নর্থ ইস্ট রিট্রিটিং মনসুন দেখবো। দ্যাট ইজ নর্থ ইস্ট রিট্রিটিং মনসুন, দ্যাট ইজ প্রত্যাবর্তনকালীন মৌসুমী বায়ু। এবার কি হবে? এবার হচ্ছে মৌসুমী বায়ু ব্যাক করবে, মৌসুমী বায়ু এবার হচ্ছে ফিরবে, ঠিক আছে। এবার মৌসুমী বায়ু ফিরছে। এবার মৌসুমী বায়ু কিভাবে এন্ট্রি নিল তো আমরা দেখলাম। এবার মৌসুমী বায়ু ব্যাক করবে। কেন ব্যাক করবে? সূর্য কি হচ্ছে?
বর্ষাকাল যখন শেষ, আমি যদি বর্ষাকালের কথা বলি সেপ্টেম্বর নাগাদ, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, যখন বর্ষাকাল শেষ হচ্ছে সূর্য আস্তে আস্তে উত্তর থেকে দক্ষিণ গোলার্ধের দিকে মুভমেন্ট নিচ্ছে। এই যে সেপ্টেম্বরের দিকে দক্ষিণ গোলার্ধের দিকে মুভমেন্ট নিচ্ছে, এই যে দক্ষিণ গোলার্ধের দিকে সূর্য যে মুভমেন্ট হচ্ছে, তাহলে সূর্য এই যে নিচের দিকে আসছে, সূর্যকে কে ফলো করছে? সূর্যের পিছন পিছন আসছে হচ্ছে মৌসুমী বায়ু। কেন গরম করতে করতে যাচ্ছে, মৌসুমী বায়ু কি করতে সেই জায়গায় জলভাগকে উত্তপ্ত করে বৃষ্টিপাত ঢালতে ঢালতে, জলীয়বাষ্প ঢালতে ঢালতে সেই অঞ্চল দিয়ে যাচ্ছে। তাহলে এবার আমাদের ব্যাক করার পালা। এবার মৌসুমী বায়ু যে ব্যাক করছে, মৌসুমী বায়ু দেখলাম ব্যাক করছে এখান থেকে ব্যাক করছে। এবার মৌসুমী বায়ু এখানে একটা জিনিস আমরা মাথায় রাখবো, এটা হচ্ছে আরাবল্লী, এটা হচ্ছে আমাদের গির পর্বত, বিন্ধ্য, সাতপুরা, ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট, এটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ডের ছোট না আমাদের রাজমহল হিল, গাঢ় খাসি, জয়ন্তিয়া, মিকির মিশমি আমরা দেখেছি অলরেডি এখানে। তো এইখান থেকে ব্যাক করছে। এবার এখান থেকে ব্যাক করছে কি, ব্যাক করার আগে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, যতক্ষণ ব্যাক করার কথা বলছি, তাহলে এই বায়ুটা যখন যাচ্ছিল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর শাখা যখন ঢুকছিল, তখন তো এও ব্যাক করছিল, ঠিক আছে? দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর শাখা যখন ঢুকছিল তখন এই ব্যাক করছিল। এবার এই বায়ুটা যখন ব্যাক করছে, এই বায়ুটা বলতে দক্ষিণ পশ্চিম আরব সাগরীয় শাখা যখন ব্যাক করছে, তখন কি দেখা যাচ্ছে? তখন দেখা যাচ্ছে জলীয়বাষ্পপূর্ণ বায়ুটা, জলীয়বাষ্পের পরিমাণটা কমে যাচ্ছে। আর জলীয়বাষ্পের পরিমাণ যদি কমে যায়, বায়ুর বৃষ্টিপাত করানোর ক্ষমতা কমে যাবে। আর বায়ু যে বৃষ্টিপাত করানোর ক্ষমতা কমে যাচ্ছে, সেখানে আমরা কি দেখছি? সেখানে আমরা দেখছি যে এই যে বৃষ্টিপাত ক্রমশ কমছে, তাহলে এ অল্প গতিবেগে ফিরছে। মানে কি রকম? এ তো জলীয়বাষ্পপূর্ণ বায়ু যাচ্ছে, এ যদি 40 কিলোমিটার বেগে যায়, তাহলে এ যখন ফিরছে 10 কিলোমিটার গতিবেগে ফিরছে, কারণ জলীয়বাষ্পপূর্ণ বায়ুর ক্ষমতা কমে গেছে। এ কি করছে? এই বায়ুটা আসছে তো, এটা তো দুর্বল বায়ু, যখন ফিরছে, যখন ব্যাক করছে, এ তুলনামূলকভাবে শক্তিশালী বায়ু, একে নিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। মানে ও আস্তে আস্তে ফিরছে, এখান থেকে নিয়ে একে নিয়ে ওপরের দিকে উঠে গেল। কোন দিকে চলে গেল? হিমাচল প্রদেশের দিকে চলে গেল। আর যেটা বললাম, হিমাচল প্রদেশের ধৌলাধারে সেম কন্ডিশন রিপিট হচ্ছে, ফ্ল্যাশ ফ্লাড বা ক্লাউড বাস্ট এবছরও হয়েছে, যেটা প্রথমেই বলছিলাম। ঠিক আছে, এই জিনিস রিপিট হচ্ছে, আর পিছনটা ব্যাকওয়ার্ড সাইডে পড়ে যাচ্ছে, যেখানে লিওয়ার্ড সাইডে পড়ার জন্য কাশ্মীর, লাদাখ, জাসকার, পীর পাঞ্জালে এখানে কি হচ্ছে? আমাদের রেন শ্যাডো রিজিয়ন বা বৃষ্টিচ্ছা অঞ্চল বা লিওয়ার্ড সাইডে বা অনুবাদ ঢালে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। নেক্সট, এবার ব্যাক করার পালা। সিম্পল মাথায় রাখবো, মৌসুমী বায়ু যখন যেরকম ভাবে গেছিল সেইভাবেই এই ক্ষেত্রে বেরিয়ে যাচ্ছে, সেইভাবেই এই ক্ষেত্রে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, যেরকম গেছিল সেরকম বেরিয়ে যাচ্ছে। কোন সেকশনে? এটা হচ্ছে নর্থ ইস্ট। দেখো ডাইরেকশনটা এরকম ভাবে আসছে, এরকম ভাবে আসছে, এটাকে আমরা নর্থ ইস্ট বলছি। নর্থ ইস্ট রিট্রিটিং মনসুন, প্রত্যাবর্তনকালী মৌসুমী ব্যাক করছে। তাহলে আরব সাগরীয় শাখা যেটা ঢুকেছিল, এটাই যখন নর্থ ইস্ট রিট্রিটিং মনসুন আরব সাগরীয় শাখার দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ও যেরকম গেছিল সেরকম আসছে। ওর যাতায়াতের ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন কিন্তু হচ্ছে না, যেরকম গেছিল সেই রকমই ফরম্যাটে কিন্তু আসছে। কিন্তু আমরা যদি এই দিকের ক্ষেত্রে বলি, যেটা এখানে হচ্ছে রাজমহল পাহাড়, এ যখন ব্যাক করছে এইখান থেকে এরম ভাবে আসছে, ঠিক আছে, এরম ভাবে আসছে, এরম ভাবে আসছে, বায়ুটা এরম ভাবে আসছে। তাহলে কোথায় হিট করছে? ডাইরেক্ট হিট করছে রাজমহল পাহাড়। এখানে কোনো বড় বড় পাহাড় নেই, উত্তরপ্রদেশের এই অঞ্চলগুলো ছোট ছোট টিলা বা মোনাডনগ আছে, বিশেষ করে রিহান্দ রিজিয়ান, যেখানে রিহান্দ নদী আছে, রিহাল ড্যাম আছে, টিলা বা মোনাডনগ দেখতে হবে, বড় বড় পাহাড় নেই। ওকে, তাহলে এই অঞ্চলে বৃষ্টিপাত যখন হচ্ছে, তাহলে আমরা সেটাকে কি বলতে পারি? আমরা বলতে পারি বৃষ্টিপাত যখন এই অঞ্চলে হচ্ছে, তাহলে এই রাজমহল পাহাড় তো ঝাড়খণ্ডে, তার মানে এটা নয় যে পুরো ঝাড়খণ্ডে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আমরা বলবো রাজমহল পাহাড়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে, রাজমহল পাহাড় সংলগ্ন অঞ্চলে বেশি বৃষ্টিপাত হচ্ছে। ওকে, তাহলে বৃষ্টিপাত হচ্ছে যখন এই ঝাড়খণ্ডের এই অঞ্চলে বৃষ্টিপাত হলে, এবং ঝাড়খণ্ডের আশেপাশের অঞ্চল বা বিহারের অঞ্চল কিছুটা বৃষ্টিচ্ছায় অঞ্চল হিসেবে, বা বলতে পারি পশ্চিমবঙ্গের পশ্চিম দিকটা, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, যা আমাদের, তারপর বলতে পারি বীরভূমের সাইডটা, এই বা পশ্চিম বর্ধমানের সাইডটা অল্প বিস্তর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। এবার এই নিচের পাটে রয়েছে আমাদের একটা রাজ্য, তার নাম হচ্ছে ওড়িশা। ওড়িশা, তার নিচে রয়েছে আমাদের অন্ধ্রপ্রদেশ, আর তার নিচে রয়েছে এখানে আমাদের তামিলনাড়ু। উড়িষ্যায় কি হচ্ছে? বৃষ্টিপাত তো হয়ে যাচ্ছে, আর বায়ুটা তো স্ট্রেট আসছে না এরকম ভাবে। বায়ুটা অ্যাকচুয়াল কিরম ভাবে আসছে? বায়ুটা অ্যাকচুয়াল আসছে এরকম ভাবে ঘূর্ণন আকারে, ঘূর্ণন আকারে। বায়ু কখনো এরকম স্ট্রেট আসে না, একটা ঘূর্ণবার্তার আকারে। মানে আমি সাইক্লোনের কথা বলছি না, কিন্তু বায়ুটা একটা সাইক্লোনিক বা রাউন্ডিক শেপের একটা ঘূর্ণন মুভমেন্টের মাধ্যমে ফরওয়ার্ড বেসের দিকে এগোচ্ছে এখানে।
আসছে। তো বায়ুটা এখানে এসে কি হলো, এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটালো। উড়িষ্যায় অঞ্চলে কি হলো, বৃষ্টিপাত তো আর তো জলীয়বাষ্প নেই, বৃষ্টিপাতটা ঘটাবে কি করে। এবার উড়িষ্যা অঞ্চলে কি হলো, একটা স্টর্ম, হালকা ঝড় ক্রিয়েট হচ্ছে। এবার কিন্তু এই ঝড়টা সাইক্লোন ভেবো না, কিন্তু আমরা যেটা বলি ঝোড়ো হাওয়া, এটাকে আমরা স্টর্মি উইন্ড বলে থাকি, একটা উড়িষ্যায় ক্রিয়েট হচ্ছে সামান্য কোস্টাল এরিয়ায় বিশেষ করে। এবার উড়িষ্যা থেকে এই বায়ুটা যখন বেরিয়ে, দেখো এই যে বেরিয়ে গেল বায়ুটা যখন বেরিয়ে গেল, বেরিয়ে কোথায় ঢুকছে, অন্ধ্রপ্রদেশে ঢুকছে। এবার একটা শাখা আবার তামিলনাড়ুতে ঢুকছে, তামিলনাড়ুতে এরম ভাবে ঢুকছে। এবার অন্ধ্রপ্রদেশে যখন ঢুকছে, অন্ধ্রপ্রদেশে কি হচ্ছে, অন্ধ্রপ্রদেশে স্টর্ম প্লাস রেনফল, হঠাৎ রেনফল কোত্থেকে চলে এলো, তার কারণ হচ্ছে এই যে বঙ্গোপসাগরের এই তো বে অফ বেঙ্গল, তো এই অঞ্চলটা বে অফ বেঙ্গলের এই অঞ্চল থেকে যেটা আসছে, বে অফ বেঙ্গল এই অঞ্চল থেকে জলীয় বাষ্প ক্যারি করে কোথায় ঢেলে দিচ্ছে, ও অন্ধ্রপ্রদেশে ঢেলে দিচ্ছে, ও অন্ধ্রপ্রদেশে ঢেলে দিচ্ছে। তাহলে অন্ধ্রপ্রদেশে কি হচ্ছে, ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত, সঙ্গে ঝোড়ো বৃষ্টিপাত হাওয়া হচ্ছে, কেন বঙ্গোপসাগর থেকে তুলেছে। আর এই এত লম্বা রুট দিয়ে তামিলনাড়ুতে ধাক্কা মারছে। তামিলনাড়ুর উপকূলের নাম কি, তামিলনাড়ুর উপকূলের নাম হচ্ছে করমণ্ডল উপকূল। ওকে, করমণ্ডল উপকূল আমার স্পেশাল জানি, বছরে দুবার বৃষ্টিপাত হয়। কেন দুবার, কি করে দুবার, দেখবো। এই অন্ধ্রপ্রদেশের উপকূলের নাম হচ্ছে কি উত্তর সরকার উপকূল বা নর্থ সিরকার কোস্ট। উড়িষ্যার উপকূলের নাম হচ্ছে উৎকল কোস্ট। এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হচ্ছে। এই যে তামিলনাড়ুতে যখন আসছে, এত বঙ্গোপসাগরে এই বিস্তীর্ণ অঞ্চল থেকে জলীয়বাষ্প তুলছে, বঙ্গোপসাগরে তামিলনাড়ুতে আসার পরে কি হচ্ছে, শুধুমাত্র রেনফল হচ্ছে, কোনো স্টর্মটা থাকছে না। জলীয়বাষ্প বেশি ঢুকে গেলে ঝড়টা কেটে যাচ্ছে, ঠিক আছে। রেনফল হচ্ছে, কি রেনফল, হাই রেনফল বলবো না, হেভি রেনফল বলি। তাহলে হেভি রেনফল, বা আমরা বলতে পারি যে হেভি রেনফল বা হাই রেনফল, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, HEAVY, হেভি রেনফল এই অঞ্চলে দেখা যাচ্ছে। এইবার কেন দুবার বৃষ্টিপাত হচ্ছে, তার রিজন বোঝো। যখন কেরালায় বৃষ্টিপাত হচ্ছিল, কেরালার তো উইন্ডওয়ার্ড সাইড, কেরালার পিছন দিকটাকে তামিলনাড়ু, লিওয়ার্ড সাইড বা বৃষ্টিচ্ছায় অঞ্চল, তখন এইখানটায় বৃষ্টিচ্ছায় অঞ্চল হিসেবে এখানে বৃষ্টিপাত হয়েছিল একবার বৃষ্টিপাত, দক্ষিণ পশ্চিম আরব সাগরীয় শাখার ফলে। আবার যখন এই অঞ্চলে চলে আসছে, তখন আমরা কি দেখছি, এখান থেকে বৃষ্টিপাত হচ্ছে, এখানে আবার সেকেন্ড টাইম বৃষ্টিপাত হলো, এবং এটা হেভি রেনফল কোন টাইমে, শীতকালীন বৃষ্টিপাত, মানে চেন্নাই পুরো ফ্লাডেড হয়ে যায়, চেন্নাই বন্যার মধ্যে ডুবে যায় পুরো, ঠিক আছে। তো শীতকালীন বৃষ্টিপাত হচ্ছে তাহলে এই অঞ্চলে, তখন কেরালা সাইডটা বৃষ্টিচ্ছা অঞ্চল, পিছন দিক তো বৃষ্টিচ্ছা অঞ্চলে পরিণত হয়ে গেল। মানে কি বলতে চাইছি আমরা, যখন ঢুকছে, এন্ট্রি নিচ্ছে, কেরালায় বৃষ্টিপাত হচ্ছে উইন্ডওয়ার্ড সাইড, এই সাইডটা লিওয়ার্ড সাইড বৃষ্টিচ্ছা অঞ্চল বা অনুবাদ ঢাল। যখন মৌসুমী ফিরছে, হিসাব বরাবর হয়ে গেল, তামিলনাড়ুতে বৃষ্টিপাত বেশি হচ্ছে, শীতকালীন বৃষ্টিপাত যদিও। তো এই শীতকালীন বৃষ্টিপাত বলতে আমরা বলতে পারি যে অক্টোবর নভেম্বর, অক্টোবরের প্রথম দিকে বা নভেম্বরের শেষের দিকে, মেন রেনলি বৃষ্টিপাতটা অক্টোবর নভেম্বরের দিকেই হয়। আমাদের এখানে যেমন পশ্চিমবঙ্গের রিজিয়নের ক্ষেত্রে যেমন অক্টোবরে অতটা ঠান্ডা পড়ে না, সাউথ ইন্ডিয়াতে একটা ঠান্ডার ইমেজ চলে আসে, ঠিক আছে। তো এক্ষেত্রে এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, তামিলনাড়ু অঞ্চলে। তাহলে তামিলনাড়ুর চেন্নাই অঞ্চল ফ্লাডেড হয়ে যাচ্ছে, এই যে চেন্নাই রিজিয়ন ফ্লাডেড হয়ে যাচ্ছে। তাহলে এই অঞ্চলে বৃষ্টিপাত যখন হচ্ছে, এটা বৃষ্টিচ্ছা অঞ্চল বা রেন শ্যাডো পরিণত হয়ে গেল, এখান থেকে বৃষ্টিপাত করিয়ে বেরিয়ে গেল ভারত থেকে। ভারত থেকে বেরিয়ে যাওয়ার টাইম পিরিয়ড কি, আমরা বলেছিলাম রিট্রিটিং মনসুন উইন্ড, অক্টোবর নভেম্বর। তাহলে রিট্রিটিং মনসুন উইন্ডের টাইম পিরিয়ড কখন, অক্টোবর নভেম্বর, রিট্রিটিং মনসুন উইন্ডের টাইম পিরিয়ড। প্রত্যাবর্তনকালীন মৌসুমী বায়ু সময়কাল হচ্ছে অক্টোবর নভেম্বর। তাহলে এখানে আমরা দেখলাম মৌসুমী বায়ু ঢুকছে, মৌসুমী বায়ু বেরোচ্ছে। এবার পরবর্তী ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পারি, যে এখানে লেখা আছে ইনিশিয়েশন অফ সামার মনসুন। তো সাউথ ওয়েস্ট মনসুন টিপিক্যালি ব্রেকস ওভার ইন্ডিয়ান টেরিটরি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের টেরিটরির উপর আছড়ে পড়ছে কবে, আন্দামান নিকোবর। আন্দামান নিকোবরের ডেটটা কবে, 15ই মে, কিন্তু আমি তোমাদের বলেছি 25 মে লেখা আছে, আমি তোমাদের বলেছি 15th মে। কেন 15th মে থেকে 25th মে এর মধ্যে আন্দামান নিকোবরে পুরো ছড়িয়ে পড়ে, ঠিক আছে, পুরো ছড়িয়ে পড়ে। তার রিজন কি, নিকোবরে যখন পড়ছে 15ই মে, আন্দামানে কভার করতে সেটা সময় লাগছে প্রায় 690 কিলোমিটার এরিয়া, 700 কিলোমিটার এরিয়া কভার করতে সময় লাগছে, টেক্স টাইম। সঙ্গে যদি লেট করে 25 মে বা মে মাসের মধ্যে আসে, যদি তাড়াতাড়ি হয় 15 তারিখের মধ্যে ঢুকে যায়। সোজা কথা আমি যদি বলি,
আন্দামানে নিকোবরে বৃষ্টিপাত হওয়ার পর 1 মাস পর, অলমোস্ট 30 ডেজ পর, অলমোস্ট 30 ডেজ পর পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত। তাহলে পশ্চিমবঙ্গ বৃষ্টিপাতের ডেট আমরা জানি তো 15ই মার্চ, এই 15ই জুন, তাহলে 15ই মে 15ই জুন একটা হিসাব পাচ্ছি আমরা। ইট স্ট্রাইক দ্য ইন্ডিয়ান মেনল্যান্ড অ্যারাউন্ড 1 জুন নিয়ার দ্য মালাবার কোস্ট। মালাবার কোস্ট হচ্ছে কেরালা, যেটা অলরেডি আমাদের আলোচনার পার্ট। বাই 9th জুন, আজ বলেছি আমরা 9th জুন ইট রিচেস মুম্বাই। মুম্বাইতে বৃষ্টিপাত হচ্ছে, আর দিল্লিতে 29th জুন। অনেক সময় এবছর দিল্লিতে আগে বৃষ্টিপাত হচ্ছে, ঠিক আছে, 20-22 তারিখ নাগাদ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, 2025 সালের কথা বলছি। কিন্তু 29শে জুন যে টাইমটা, এটা অনেক সময় একটু সামান্য ডিলে করলেও এটা জুলাই মাসে বৃষ্টিপাত হয়। সাধারণত আমরা দেখেছি মৌসুমী বায়ু যদি সামান্য পরিমাণও ডিলে করে বা দেরি করে, সেক্ষেত্রে বৃষ্টিপাতটা কোথায় চলে যায়? বৃষ্টিপাতটা জুলাই মাসে চলে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট, বাই দ্য ফার্স্ট উইক অফ জুলাই, জুলাই মাসের প্রথম সপ্তাহে কি দেখা যাচ্ছে? এন্টার কান্ট্রি এক্সপিরিয়েন্স মনসুন রেন। সারা ভারতবর্ষে মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যাচ্ছে, ঠিক আছে। জুলাইয়ের ফার্স্ট উইকে সারা ভারতবর্ষে মৌসুমী জলবায়ু সম্পূর্ণরূপে ছড়িয়ে পড়ছে। তারপর কি বলছে? অন অ্যাভারেজ, অ্যাভারেজে কি দেখতে পাচ্ছি? সাউথ ইন্ডিয়া রিসিভস মোর রেনফল। দক্ষিণ ভারতে কি হচ্ছে? বৃষ্টিপাত বেশি হচ্ছে, ঠিক আছে, মোর রেনফল। ওয়াইল দেন নর্থ ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া থেকে বেশি। হাউ এভার নর্থ ইস্ট ইন্ডিয়া রিসিভস দ্য মোস্ট প্রেসিপিটেশন। নর্থ ইস্ট ইন্ডিয়া কি বেশি প্রেসিপিটেশন, মানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হচ্ছে। এবার আবার বলছে একটা জিনিস বোঝো, প্রেসিপিটেশনের বাংলা হচ্ছে অদক্ষেপণ। অদক্ষেপণ 3-4টে ফরম্যাটে দেখা যায়। কোথাও কোথাও রেনফলের আকারে পড়ছে বৃষ্টিপাত, কোথাও কোথাও স্নোফলের আকারে পড়ছে তুষারপাত, কোথাও কোথাও ড্রিজেলের আকারে পড়ছে, কোথাও কোথাও মিস্টের আকারে পড়ছে, কোথাও কোথাও ফগের আকারে পড়ছে। আলাদা আলাদা ফরম্যাট আমরা লক্ষ্য করি। নেক্সট, এবার এখানে মনসুন অনসেট মানে কোন কোন জায়গায় দেখো, 1 জুলাই থেকে 15 জুলাই, 10 জুন, 15 জুন, 1 জুন, 1 জুন থেকে 15 জুন। মনসুনের যে ডেভেলপমেন্ট দেখো, এই যে আস্তে আস্তে কালারটা, এই যে মনসুনের যে ডেভেলপমেন্ট, 1 জুন থেকে 5 জুন, 5 জুন থেকে 10 জুন, 10 জুন থেকে 15 জুন, 15 জুন থেকে আমরা যদি বলি 1 জুলাই। তারপর এই অঞ্চলটা হচ্ছে আমাদের জুলাই মাসের 1 জুলাই থেকে 15 জুলাই। মানে মনসুনের যে ইন্ডিয়াতে আস্তে আস্তে যে ডেভেলপমেন্টাল স্টেজটা দেখা যাচ্ছে, ভারতের যে বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ছে, সেই জিনিসটা কিন্তু এখানে বলা আছে। তাই এই জিনিসটা আমরা ছবির মাধ্যমে বুঝতে পারছি। নেক্সট, আমরা দেখছি কি আরাবিয়ান সি ব্রাঞ্চ, যেই পয়েন্টটা আমি এখানে হাইলাইট করেছিলাম, আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা, ওয়েস্টার্ন ঘাট এখান থেকে ঢুকছে, এইখান থেকে একটা পয়েন্ট বেরিয়ে যাচ্ছে প্যারালালে, এই যে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, প্যারালাল বেরিয়ে যাচ্ছে, আর একটা অংশ এখান থেকে ঢুকছে, আর এখান থেকে নর্মদা নদী প্রবাহিত হচ্ছে। আর ওয়েস্ট কোস্টে আমি বলেছিলাম মালাবার কোস্ট, আর এখানে মুম্বাইতে হিট করছে। সেম জিনিসটা ইমেজ এখানে দেখিয়ে দিয়েছি। ওকে, তাহলে এখানে কি বলছে? আরাবিয়ান সি ব্রাঞ্চ ইট স্ট্রাইকস ওয়েস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাটে হিট করছে, এই যে ওয়েস্টার্ন ঘাট হিট করছে। মুভ প্যারালাল টু দ্য আরাবল্লী, আরাবল্লীর প্যারালাল যাচ্ছে। এন্ড স্ট্রাইক হিমালয়, হিমালয় বলতে উত্তরাখণ্ডের শিবালিক, হিমাচল প্রদেশের ধৌলাধর, এগুলোতে হিট করছে। ওয়েস্টার্ন ঘাটে হিট করছে, কোস্টাল রিজিয়নে, ওয়েস্টার্ন ঘাটের কোস্টাল রিজিয়নে হিট করছে। নর্দার্ন প্লেন মানে উত্তরের সমভূমি, এই অঞ্চলে কিছু পরিমাণ সামান্য বৃষ্টিপাত হচ্ছে। ওয়েস্টার্ন ঘাটে দেখা যাচ্ছে, যে বললাম ওয়েস্টার্ন ঘাট। অ্যান্ড gives rainfall to western most region while rain shadow region interiors, রেন শ্যাডো মানে কি? এই অঞ্চলটা, ভেতরের অঞ্চলটা, যেটা আমরা ডেকান প্লেটো বলছি, ডেকান প্লেটো, দাক্ষিণাত্য লাভা মালভূমি অঞ্চল, এটা বৃষ্টিচ্ছা অঞ্চল, বা আমরা বলতে পারি ইন্টিরিয়ার রেন শ্যাডো রিজিয়নে কনভার্ট হয়ে যাচ্ছে, বা লিওয়ার্ড সাইডে ওই সাইডটা পড়ে যাচ্ছে। ডেকান প্লেটো রিসিভ দ্য ভেরি লেস রেনফল, ডেকান প্লেটোয় বৃষ্টিপাত কম হয়, এবং এখানে কি জাতীয় শিলা দেখা যায়? ব্যাসাল্ট রক দেখা যায়। কি জাতীয় সয়েল দেখতে পাওয়া যায় আমরা যদি বলি? দ্যাট ইজ রেগুর সয়েল, যেটাকে তোমরা ব্ল্যাক সয়েল বলো, যেটাকে তোমরা রেগুর বা ব্ল্যাক সয়েল বলো, যেটা কটন কাল্টিভেশনের জন্য মেনলি ফেমাস। ব্ল্যাক সয়েল or রেগুর সয়েল বা ব্ল্যাক কটন সয়েল মেনলি ফাউন্ড ইন ডেকান প্লেটো রিজিয়ন। আর ডেকান প্লেটোর মেজর পার্ট হচ্ছে মহারাষ্ট্র, এবং একটা বড় অংশ কর্ণাটকাতেও রয়েছে। নেক্সট, বে অফ বেঙ্গল ব্রাঞ্চ, বঙ্গোপসাগরীয় শাখা, ঠিক আছে। বঙ্গোপসাগরীয় শাখা, একটা শাখা এইভাবে ঢুকছে, যেটা আমি দেখালাম। একটা শাখা হচ্ছে আন্দামান নিকোবরের এই পাশ থেকে যেটা আসে, তার এরকম ভাবে ডাইরেকশন। এবার এই যে ডাইরেকশনটা এরকম ভাবে দেখছো, এটা কি হচ্ছে? এই যে ফরম্যাটে ঢুকছে, এটা দেখতে এরকম লাগছে, এটা ঢুকে অ্যাকচুয়াল এই যে এরম এরম করতে করতে যাচ্ছে, ও ডান দিকেই কিন্তু আলটিমেটলি টার্ন নিচ্ছে। তাহলে মুভস প্যারালাল উইথ দ্য ইস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাটের প্যারালাল যাচ্ছে এরকম ভাবে, দেখানো আছে এরকম ভাবে। and produce very response until it strike নর্থ ইস্টে যতক্ষণ না হিট করছে, এ কি করছে? প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। তাহলে বাইফার্কেটেড মেঘালয়, মেঘালয় দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। মুভ প্যারালাল টু হিমালয়, হিমালয়ের প্যারালাল যাচ্ছে।
ওয়ান ব্রাঞ্চ প্রোভাইড রেনফল টু নর্থ ইস্ট ইন্ডিয়া রিজন। নর্থ ইস্ট ইন্ডিয়া বলতে উত্তর পূর্ব ভারতের মেঘালয়, মিজোরাম, মণিপুর, স্পেশালি মাথায় রাখবে যে চেরাপুঞ্জি মৌসিন নামে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। অ্যানাদার মুভস ওয়েস্টওয়ার্ড, পশ্চিম দিকে যাচ্ছে, প্রোভাইডিং রেনফল, রেনফল প্রোভাইড করছে টু নর্দার্ন প্লেন্স, গোয়িং ওয়েস্টওয়ার্ড রেনফল ডিক্রিজ। ওকে, রেনফল টু নর্থ ইস্ট প্লেন্স এন্ড নর্দার্ন প্লেন্স, কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে বে অফ বেঙ্গল ব্রাঞ্চের যা যা আলোচনা করেছি তার একটা শর্ট সামারি জিস্ট এখানে দেওয়া আছে। ওকে, নেক্সট, রিট্রিটিং নর্থ ইস্ট, রিট্রিটিং বা নর্থ ইস্ট মনসুন সিজন। আমি বলেছিলাম না নর্থ ইস্ট রিট্রিটিং মনসুন, উত্তর পূর্ব প্রত্যাবর্তনকালীন মৌসুমী বায়ু। কি বলছে, নর্থ ইস্ট মনসুন আর পোস্ট মনসুন, মনসুনের পরবর্তী স্টেজে হচ্ছে। ইট ইজ আ ট্রানজিশনাল সিজন লিঙ্ক টু দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য নর্থ ইস্টার্নলি উইন্ড রেজিম ওভার দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ট্রানজিশনাল সিজন মানে কি, একটা ফেজ থেকে অন্য ফেজে রূপান্তর হচ্ছে, একটা ফেজ থেকে অন্য ফেজে পরিবর্তন হচ্ছে, যেটাকে ট্রানজিশনাল ফেজ বলছে। এই যে নর্থ ইস্ট ট্রানজিশনাল ফেজ হচ্ছে, একে কি হচ্ছে, ভারতের রিমেনিং সাবকন্টিনেন্ট বা উপমহাদেশে যখন ব্যাক করছে, কিছু কিছু জায়গা যেগুলো বৃষ্টিপাত হয়নি বা যেগুলো এসে পাহাড় পর্বতে ধাক্কা খাচ্ছে, সেগুলো প্রত্যাবর্তনের ফলে বৃষ্টিপাত, যেটা আমরা দেখালাম না যে ঝাড়খণ্ডের রাজমহল পাহাড়ে ওই অঞ্চলে ধাক্কা খাচ্ছে, যেটাকে ক্রাউন অফ ঝাড়খণ্ড বলা হয়, বা আমরা বললাম যে উড়িষ্যার বৃষ্টিপাত হচ্ছে, বা আমরা বললাম যে অন্ধ্রপ্রদেশে বৃষ্টিপাত হচ্ছে, তামিলনাড়ুতে বৃষ্টিপাত হচ্ছে, সেই জিনিসগুলো। ইট কমেন্সেস উইথ দ্য উইথড্রল, উইথড্রল মানে কি, মনসুন বায়ু চলে আসছে, ব্যাক করছে, উইথড্রল অফ দ্য সাউথ ওয়েস্ট মনসুন, সাউথ ওয়েস্ট মনসুন যখন ব্যাক করছে, উইথড্রল মানে ভারত থেকে বেরিয়ে যাচ্ছে, কোথায়, সেপ্টেম্বর টু নভেম্বর। কারণ আমরা বলেছিলাম যে নভেম্বর থেকে শীতকাল শুরু হয়ে যাচ্ছে, আর শীতকাল শুরু হওয়ার আগে বেরিয়ে যাচ্ছে, তো সাউথ ওয়েস্ট মনসুন, লাস্ট আর্লি জানুয়ারি। কোস্টাল অন্ধ্রপ্রদেশ, তারপর হচ্ছে রায়লসীমা, তামিলনাড়ু, Kerala and south interior Karnataka receive a significant amount of rainfall. কেন রেনফল সিগনিফিক্যান্ট amount আমরা ব্যাক করার সময় দেখালাম, ঠিক আছে। Constitute about 35% of the annual total during this month. Next, the monsoon retreats, প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু from north to south, উত্তর থেকে দক্ষিণে যে আসছে, following the southward shift লো প্রেশার। কেন লো প্রেশার, আমরা জানি বায়ু হাই প্রেশার থেকে লো প্রেশার অর্থাৎ উচ্চচাপের থেকে নিম্নচাপের দিকে বায়ু যায়, যে উচ্চচাপ অঞ্চল নিম্নচাপ, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু যাচ্ছে, মানে কি লো প্রেশার অ্যাট্রাক্টস বিয়ারিং উইন্ডস। বিয়ারিং মানে বহনকারী বায়ু, বহনকারী বায়ু বলতে আমাদের কি বহন করছে, জলীয় বাষ্প বহন করছে, সেটাকে নিয়ে আসছে। এবং আমাদের দেখছি যদি হাইয়েস্ট সাইক্লোনিক ফ্রিকোয়েন্সি, এবং এই অঞ্চলে বঙ্গোপসাগরে সাইক্লোনিক ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে অক্টোবরের মান্থে, এই সময় নভেম্বরের মান্থে আমাদের একাধিক বঙ্গোপসাগর সাইক্লোন ডেভেলপ করছে হাই প্রেশার লো প্রেশারের অবস্থানের পরিবর্তনের জন্য। কেন হাই প্রেশার লো প্রেশার হচ্ছে, ডিউ টু দ্য চেঞ্জেস অফ টেম্পারেচার, তাপমাত্রার পরিবর্তনের কারণের জন্য। এবার হাই প্রেশার লো প্রেশার কি, হাই প্রেশার বেল্ট, লো প্রেশার বেল্ট, একটা আমরা আলাদা ভিডিওতে অলরেডি আলোচনা করেছি, আবার আগামী দিনে নতুন ভিডিওতে আমরা দেখবো সেই জিনিসগুলো। নেক্সট, এবার ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস ইন ইন্ডিয়া, দ্যাট ইজ পশ্চিমী ঝঞ্ঝা, ঠিক আছে। এই পশ্চিমী ঝঞ্ঝার ক্ষেত্রে যদি বলি, পশ্চিমী ঝঞ্ঝার পার্টটা মাথায় রেখো, পশ্চিমী ঝঞ্ঝার কেসটা কি দেখো, বোঝো। পশ্চিমী ঝঞ্ঝার ক্ষেত্রে যদি বলি, পশ্চিমী ঝঞ্ঝা ওয়েস্টার্ন ডিস্টার্ব মানে কি, পশ্চিম দিক থেকে আছে। আমরা একটা সামারি বুঝে নিই, তারপর থিওরি ছবি দেখলে আমাদের এমনি একবারই ক্লিয়ার হয়ে যাবে। এবার এই জায়গাটা কি বলি দেখো, এই জায়গাটায় একটা জলভাগ রয়েছে, এইখানটায় আমি আর দূরে যেতে পারছি না, এইখানটায় দেখাচ্ছি একটা জলভাগ রয়েছে। এই জলভাগটার নাম হচ্ছে মেডিটেরিয়ান সি, মেডিটেরিয়ান সি বা মেডিটেরিনিয়ান সি, দ্যাট ইজ ভূমধ্য সাগর যেটাকে আমরা বলি। এবার এই অঞ্চলে সূর্য যখন লম্বভাবে কিরণ দিচ্ছে, তাহলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরের দিকে উঠছে, H2O লিখে দিলাম, জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরের দিকে উঠছে। এবার জলীয় বাষ্পপূর্ণ বায়ু যে উপরের দিকে উঠছে, বায়ুটা তো উপরের দিকে ভেসে একটা ক্লাউড ফরমেশনে ভেসে আছে, তাহলে বায়ুটা ক্লাউড ফরমেশনে যে ভেসে আছে, বায়ুটা কিন্তু কোনো না কোনো বায়ুকেও, জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা কোনো না কোনো বায়ু তো ঠেলে, বা কোনো না কোনো বায়ু প্রবাহ ঠেলে ভারতের দিকে নিয়ে আসতে হবে। সেই কাজটা করছে কি, এদিক থেকে একটা বায়ু আসছে, সেই কাজটা করছে হচ্ছে জেট স্ট্রিম, জেট বায়ু প্রবাহ বা জেট স্ট্রিম। জেট স্ট্রিম কোন অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, আমি এখানে লিখছি। জেট স্ট্রিম আমরা যদি বলি কি ধরনের বায়ু,
একটা হচ্ছে কোল্ড উইন্ড, শীতল বায়ু। কোথায় প্রবাহিত হচ্ছে? 9 থেকে 16 কিলোমিটার উচ্চতার মধ্যে প্রবাহিত হচ্ছে। কিছু কিছু সময় 18 কিলোমিটার উচ্চতাও তো আমরা দেখতে পাই। 9 থেকে 16 কিলোমিটারের মধ্যে প্রবাহিত হচ্ছে। আর এই অঞ্চলে কোন লেয়ার দেখতে পাওয়া যাচ্ছে? ট্রোপোস্ফিয়ার বা ট্রোপোপজ, মানে 16 কিলোমিটার যাচ্ছে মানে ট্রোপোপজের দিকে ঢুকে যাচ্ছে, ট্রোপোস্ফিয়ারের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। জেট নাম শুনেই বুঝতে পারছি গতিবেগ কতটা হতে পারে। এর গড় গতিবেগ 160 থেকে 350 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, গ্রীষ্মকালে টেম্পারেচার মানে স্পিডটা একটু বেড়ে যায়। ওকে, তাহলে এখানে আসছে, এই বায়ুটা একে নিয়ে আসছে এদিকে, ভারতের দিকে ঠেলে আনছে, একটু ডাউনওয়ার্ড মুভমেন্ট থাকে। এইখানে হচ্ছে আমাদের একটা পর্বত আছে, যার এই পাশটা হচ্ছে পাকিস্তান, এই পাশটা হচ্ছে আফগানিস্তান, এখানে হচ্ছে আমাদের ইরান। ঠিক আছে, তাহলে এই আসে যখন আফগানিস্তান পাকিস্তান বর্ডারে একটা পর্বত আছে, এর নাম হচ্ছে হিন্দুকুশ পর্বতমালা। আমি লিখলাম না কি, আফগানিস্তান পাকিস্তান বর্ডারে কি পর্বতমালা? হিন্দুকুশ পর্বতমালা। এই হিন্দুকুশ পর্বতমালায় এসে যখন হিট করছে বায়ুটা, হিন্দুকুশ পর্বতমালায় এসে যখন হিট করছে, হিট করার সময় তাহলে এই দিকটা অর্থাৎ আফগানিস্তানের দিকটা বৃষ্টিপাত বেশি হচ্ছে, প্রায় 80% রেনফল হচ্ছে, যেটাকে আমরা হেভি রেনফল কথা বলে থাকি, ভারী বৃষ্টিপাত। আর উল্টো দিকটা পাকিস্তানের দিকটা যেখানে 20% রেনফল হচ্ছে, শুধু পাকিস্তান না, এই সাইডটাও তো পড়ে যাচ্ছে। পাকিস্তান ভাবছো কেন, এখানে বর্ডারটাকে আমরা দেখবো না, এই সাইডটাও তো কনসিডারেবলি পড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই অঞ্চলটাকে আমরা কি বলছি? এই অঞ্চলটাকে আমরা বলছি যে এইখানটায় যে এই অঞ্চলের বৃষ্টির ছায়া অঞ্চলের মধ্যে পড়ে যাচ্ছে। ওকে, বৃষ্টিপাত হচ্ছে। এবার এই হিন্দুকুশ পর্বতমালা যেটা বলছি, হিন্দুকুশ পর্বতমালার দক্ষিণ ঢালটা একটু তুলনামূলক নিচু, দক্ষিণ ঢালটা হিন্দুকুশ পর্বতমালার এই দক্ষিণ ঢালটা তুলনামূলকভাবে নিচু, এই দক্ষিণ ঢালটা। এইবার একে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস বলা হচ্ছে কেন? বায়ুটা যখন আসছে না, এরকম সাইক্লোনিক ফরম্যাটে আসছে, এরকম ঘুরতে 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 আসছে ঘূর্ণনের আকারে। ভারতের কোন দিক থেকে আসছে? ওয়েস্টের দিক থেকে আসছে, তাই একে কি বলা হচ্ছে? ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস বা পশ্চিমী ঝঞ্ঝা একে বলা হচ্ছে, এই বায়ুটা যখন এখান থেকে আসছে। এবার ভারতের এখানে কোন পর্বতমালা রয়েছে? এখানে রয়েছে আরাবল্লী পর্বতমালা, মানে মেনলি রাজস্থান। এইখানটা রয়েছে আমাদের পাঞ্জাব, এইখানটা রয়েছে রাজস্থানের একটা থর মরুভূমির পাট। ওকে, তো এইখানে যখন আসছে, তাহলে ভারতের বৃষ্টির অঞ্চলে প্রথমে কাকে হিট করলো? কাশ্মীর রিজিয়নকে হিট করলো, লাদাখ রিজিয়নকে হিট করলো, পাঞ্জাবকে হিট করলো, এই অঞ্চলে আমাদের রাজস্থানের এই আরাবল্লীর পাড়টাকে হিট করলো। তাহলে এই অঞ্চলে কি হচ্ছে? বৃষ্টিচ্ছা অঞ্চল হিসেবে পড়ে যাচ্ছে। বৃষ্টিচ্ছা অঞ্চল হিসেবে যখনই এখানে পড়ছে, তাহলে কি দেখা যাচ্ছে? এখানে বৃষ্টিপাতটা হচ্ছে। এবার আমাদের মনে হতে পারে স্যার এদিকটা তো 80% রেনফল, উইন্ডওয়ার্ড সাইডের প্রতিবার ঢালে এদিকটা বেশি বৃষ্টিপাত হচ্ছে, আর এদিকটা 20% রেনফল, লিভার সাইড কম বৃষ্টিপাত হচ্ছে। দেখো 80 আর 20 তুলনা করলে তো 20টা অনেকটা কম, কিন্তু এই 20% যে কি ম্যাসিভ রেনফল কিছুটা আইডিয়া হয়ে যাবে। দেখো যে এইখানে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের বলে পাঞ্জাবে এই বৃষ্টিপাতটা কিন্তু উইন্টার রেনফল। ঠিক আছে, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কিন্তু উইন্টার রেনফল, উইন্টার রেনফল। এই বৃষ্টিপাতের ফলে কি দেখা যাচ্ছে? এই বৃষ্টিপাতের ফলে পাঞ্জাবে শীতকালে রবি শস্যের চাষ হয়। রবি শস্য মানে কি? রবি শস্য মানে হচ্ছে গম। পাঞ্জাবে শীতকালে কিসের চাষ হচ্ছে? রবি শস্য বা গমের চাষ হচ্ছে। আর গম চাষের ক্ষেত্রে কি ধানের মতো বারবার প্রচুর পরিমাণ জল দিতে লাগে না, একবারই পর্যাপ্ত পরিমাণে জল ঢেলে দাও, ও যা কাজ করার করে দেবে। ওকে, এখানে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। এই যে বৃষ্টিপাত এখানে আমরা দেখতে পাচ্ছি, এর ফলে কি হচ্ছে? এর ফলে এই অঞ্চলটাতে কি কি দেখা যাচ্ছে? এর ফলে এই অঞ্চলটাতে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত হচ্ছে। এই অঞ্চলটায় পাঞ্জাবে ব্যাপক পরিমাণ বৃষ্টিপাত, পাঞ্জাবে রবি শস্য চাষের জন্য এক্সিলেন্ট, জলটার দেওয়ার কাজটা এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স করে দিচ্ছে। পাঞ্জাবে কিন্তু মৌসুমী বায়ুর জন্য বৃষ্টিপাত হচ্ছে না, রিমাইন্ডার। ঠিক আছে, রিমেম্বার রাখো এটা, পাঞ্জাবে কিন্তু মৌসুমী বায়ুর জন্য বৃষ্টিপাত হচ্ছে না, পাঞ্জাবে কাশ্মীরে কিন্তু ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের বা পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টিপাত হচ্ছে। এবার এইখান থেকে এই বায়ুটা আসছে কোথায়? এই বায়ুটা আসছে আরাবল্লী রিজিয়নে। আরাবল্লী এই অঞ্চলটা বাধা পেল, আরাবল্লী রাজস্থান। এবার ভালো করে বোঝো, অলরেডি এটা কিন্তু বৃষ্টির ছায়া অঞ্চল। আবার এখানে বাধা পেলো মানে কি? বৃষ্টির ছায়া অঞ্চল আর বৃষ্টির ছায়া অঞ্চল এই দিকটা হয়ে গেল কিন্তু।
ঠিক আছে। তার মানে উত্তরপ্রদেশ, রাজস্থানের পূর্ব প্রান্ত, মধ্যপ্রদেশ এই অঞ্চলটা সামান্য পরিমাণ বৃষ্টিপাত পাচ্ছে। আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে আস্তে আস্তে, বিহারের দিকে আস্তে আস্তে বৃষ্টিপাতটা কমে যাচ্ছে, একদম কমে যাচ্ছে। তার মানে এইটার ইন্টেনশনটা অনেকটা, মানে ইন্টেন্সিটিটা এতটা হাই থাকে বলে এর এক্সটেনশনটা অনেক বেশি থাকে, অনেক দূর প্রবাহিত হয়। কেন? এর মানে এতটা গতিবেগে আসছে, বুঝতে পারছো তো গতিবেগটা। তার মানে কি ও ধাক্কা পেলে বহু দূর অব্দি রেন শ্যাডোর এফেক্টটা থাকছে, লিওয়ার্ডের সাইডের রেন শ্যাডো রিজনের ইম্প্যাক্টটা বহু দূর অব্দি থাকছে। তো এখানে বৃষ্টিপাত হচ্ছে। এই যে এই অঞ্চলটা, এই রাজস্থানে যে বৃষ্টিপাত হয়, যেমন একটা এক্সাম্পল বলি, এই রাজস্থানে আমরা যদি বলি রাজস্থানে 2017 রাজস্থানে কি হয়েছিল? ফ্লাড। হয়তো শোনোনি কোনোদিন, রাজস্থানে বন্যা। ঠিক আছে, কেন? ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের ফলে রাজস্থানের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা। ঠিক আছে, গুগলে যাইলে দেখলে, ইমেজগুলো দেখলে বুঝতে পারবে, যে মনে হবে না রাজস্থান ওটা। কিন্তু থর মরুভূমি বলছি না, রাজস্থান মানেই কিন্তু মরুভূমি, উট চলছে, আল হাবিবি এরকম ব্যাপার নয় কিন্তু। ঠিক আছে, রাজস্থানে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়েছে 2017-এ। কেন? দক্ষিণ ঢাল কম, কোনো বছর দক্ষিণ ঢালে বেশি বায়ু চলে এলে বা বেশি জলীয়বাষ্পপূর্ণ বায়ু ঢুকে গেলে সেখানে বৃষ্টিপাত হয়। এই যে বৃষ্টিপাতটা হচ্ছে রাজস্থানে, এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কেসকে রাজস্থানে কি বলা হয়? মাওয়াট বলা হয়। মাওয়াট, MAWAT, মাওয়াট বলা হচ্ছে। ঠিক আছে, ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। তাহলে এটা হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস এর ফলে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা যে বলেছিলাম যে 80% মনসুন রেনফলের ফলে, 17% হচ্ছে রিট্রিটিং মনসুন উইন্ড ফলে, প্রত্যাবর্তনকালী মৌসুমী বায়ুর ফলে, আর 3% হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের ফলে, সেটা আমাদের কাছে ক্লিয়ার। ওকে, নেক্সট ছবিতে আসবো আমরা। ছবিতে কি বলছে দেখো, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স দেখাচ্ছে, সেটা ছবিতে একদম ক্লিয়ারলি ভিজিবল ওয়েতে দেখানো, যা বললাম যে মেডিটেরিয়ান সি, ভূমধ্যসাগর থেকে আসছে। এই যে ডাইরেকশন দেখাচ্ছে না, এটাই ডাইরেকশনটা কি দেখা যায়, যে ডাইরেকশনটা কি দেখাচ্ছে, বায়ু স্ট্রেট ফরম্যাটে আসছে না, বায়ু একটা সাইক্লোনিক, ঘুরতে ঘুরতে, সাইক্লোনিক মানে ঘূর্ণাকারে একটা বায়ু আসছে। তাহলে বায়ুটা যখন আসছে ইরান পেরিয়ে, আফগানিস্তান পেরিয়ে, পাকিস্তান, আর আফগানিস্তান পাকিস্তান বর্ডারে কি আছে? হিন্দুকুশ পর্বতমালা। যখন ভারতের দিকে আসছে, হেডিং টুয়ার্ডস ইন্ডিয়া, দেখতে পাচ্ছ এই যে ইন্ডিয়ার ম্যাপ, ইন্ডিয়াতে আসছে, ইন্ডিয়ার এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এই অঞ্চল বলতে রাজস্থান, পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে সামান্য, আর শীতকালীন টাইমে বৃষ্টিপাত ঘটাচ্ছে না, স্নোফল হচ্ছে। আমাদের জম্মু কাশ্মীর, লাদাখে হচ্ছে, তিব্বতের দিকেও কিছুটা বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে। এবার সেই জিনিসটা এখানে দেখিয়েছে, দেখো স্টেজ বাই স্টেজ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স দেখানো আছে। মেডিটেরিয়ান সি থেকে অরিজিন হচ্ছে, এটা এখান থেকে কোথায় আসছে? এখান থেকে আসছে হচ্ছে আমাদের ইরান, ইরান থেকে পাকিস্তান, আফগানিস্তান বর্ডার, সেখান থেকে ভারতে এন্ট্রি নিচ্ছে, আস্তে আস্তে তিব্বতের দিকে যাচ্ছে। এটাকে কি বলা হচ্ছে? নর্দার্লি উইন্ড। নর্দার্লি উইন্ড কোল্ড ওয়েদার, কোল্ড ওয়েদার, কেন? শীতকাল তো, কোল্ড ওয়েদার, স্নোফল হচ্ছে, এখানে রেসপন্সিবল ফর কোল্ড উইন্ড। এখানে এই জিনিসটা দেখা যাচ্ছে। তাহলে শুরুটা হচ্ছে কি? মেডিটেরিয়ান সি বা ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে। এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে এই যে জেট স্ট্রিম প্রবাহিত হচ্ছে, এই কারণে এই সময়টা, মানে আমাদের যেখানে যখন শীতকাল, নভেম্বর ডিসেম্বর, ভূমধ্যসাগরীয় অঞ্চলে ওই সময়টা পার্টিকুলার, সারা বছরই হয়, পার্টিকুলার ওই সময়টা শীতকালীন ফল, বা বিশেষ করে ওদের ওখানে টক জাতীয় ফলের প্রচুর চাষ হয়। আমাদের যেমন কমলা লেবু চাষ হয় শীতকালীন ফলের মধ্যে, ওদের টক জাতীয় ফল, সাইট্রাস জাতীয় ফল, লেবু জাতীয় ফল প্রচুর পরিমাণে ওদের ওখানে চাষ হয়ে থাকে। ঠিক আছে, এবার formation of western disturbance, সেম জিনিস বলছে, western disturbances originate from storms that over the Mediterranean Sea. It happens when cold air from the Arctic meets warm moist over the sea. মানে বোঝো এই জায়গাটা কি বলছে, আর্কটিক রিজিয়ন বা উত্তরে যে আর্কটিক আর দক্ষিণে যে আন্টার্কটিক, আর্কটিক রিজিয়ন থেকে একটা বায়ু আসছে, শীতল বায়ু। ঠিক আছে, আর নিচের দিক থেকে আফ্রিকান সাইড থেকে তুলনামূলক একটা বায়ু আসছে। ঠিক আছে, এটা তুলনামূলক শীতল বায়ু, এর থেকে এটা কম শীতল। এই অঞ্চলটা কি হচ্ছে, দুটো এখানে এসে মিশছে, প্লাস জেট স্ট্রিম আসছে, ঠেলে নিয়ে চলে যাচ্ছে। সেম জিনিসটা এখানে বলেছে। ওকে, নেক্সট, এই হাই প্রেশার সিস্টেম ওভার রাশিয়া পুশেস দ্য কোল্ড এয়ার সাউথ। ওই যে বললাম হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে, তাহলে এখানে এলপি ক্রিয়েট হচ্ছে, লো প্রেশার ক্রিয়েট হচ্ছে। এখানে তাহলে হাই প্রেশার রাশিয়ার দিক থেকে আসছে, আর্কটিক রিজিয়ন মানে রাশিয়ার রিজিয়নকে বোঝাচ্ছে, আসছে মেডিটেরিয়ান সির দিকে আসছে।
pushes the cold air to the south, causing the warm moist Mediterranean Sea and rise form an extratropical উপক্রান্তীয় ডিপ্রেশন মানে একটা নিম্নচাপ ধারণার সৃষ্টি হচ্ছে, meaning a non-tropical storm that start outside the tropics. This create a condition for a cyclone to develop. সাইক্লোন মানে কি, আমরা যে বঙ্গোপসাগরে যে সাইক্লোন বলি না, উপকূলে এসে আছড়ে পড়ছে, ওই ফরম্যাট সাইক্লোন নয়, কিন্তু একটা বায়ুটা ঘূর্ণাবর্তের ফরম্যাট আছে, যে বায়ুর মধ্যে প্রচুর জলীয়বাষ্প আসলো, উপকূলে আছড়ে পড়লো, পুরো বিস্তীর্ণ অঞ্চল ভয়ঙ্কর একটা ধ্বংস, ফণি বুলবুল আমফান যেরকম দেখে থাকি ওই রকম ফরম্যাট হয় না। এই সাইক্লোনিক ফরম্যাটটা মেনলি বায়ুটা স্ট্রেট ফরম্যাটে না আসে, একটা ঝোড়ো হাওয়ার মাধ্যম দিয়ে আসে। আমরা মাঝে মধ্যে বলি না কালবৈশাখী কি সাইক্লোন, ঠিক আছে, কালবৈশাখী সাইক্লোন নয়। তার মানে কি, একটা ঘূর্ণবার্তার একটা ফরম্যাট, যত ঘূর্ণবার্তাই তো সাইক্লোন। সাইক্লোন যেটা কোনো না কোনো রিজিয়ন থেকে, ওশানিক বডি থেকে বা কোনো না কোনো ডিপ্রেশনাল বডি মানে নিম্নচাপযুক্ত অঞ্চল থেকে যেখানে জেনারেট হচ্ছে সেটাকে আমরা বলতে পারি। এখানে সেম ফরম্যাট দেখতে পাওয়া যাচ্ছে না। দিস ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস পশ্চিমাঞ্চল দেন মুভ ইস্ট, ভারতের দিকে আসছে, ঠিক আছে, ভারতের দিকে আসছে মানে কি, ইস্টের দিকে আসছে। কোন দিক থেকে আসছে? ওয়েস্টের দিক থেকে, কিন্তু যাচ্ছে কোন দিকে? ইস্টের দিকে যাচ্ছে। মুভস টুয়ার্ডস ইস্ট, হিটিং প্লেসেস লাইক ইরান, বলেছি ইরান, আফগানিস্তান, পাকিস্তান, বিফোর রিচিং ইন্ডিয়া। ইন্ডিয়াতে যাওয়ার আগে ইরান, আফগানিস্তান, পাকিস্তানকে বৃষ্টি দিয়ে আসছে। হোয়েন দে ইন্টারাক্ট, যখন মিট করছে উইথ দ্য হিমালয়, যখন ধাক্কা খাচ্ছে হিমালয়ান মাউন্টেন, দ্য রাইজিং এয়ার কুলস অ্যান্ড প্রডিউসেস উইন্টার রেন্স স্নো ওভার দ্য নর্দার্ন ইন্ডিয়া নিয়ার বাই এরিয়া। নর্দার্ন ইন্ডিয়া নিয়ার বাই এরিয়া বলতে তিব্বত রিজিয়নকেও কিন্তু এখানে বোঝাচ্ছে, ঠিক আছে, এই পয়েন্টটা মাথায় রাখবে। এবার তিব্বত রিজিয়নকে এই পয়েন্টটা যে বোঝাচ্ছে সেটা আমরা দেখবো কতক্ষণ। এবার এই যে স্টেজ বাই স্টেজ, এই স্টেজ বাই স্টেজের ক্ষেত্রে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস আমরা বলছি। ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস দেখো 4টে স্টেজ দেওয়া আছে, 1, 2, 3, 4, 4টে স্টেজ দেওয়া আছে। এই 4টে স্টেজে দেওয়া আছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। এই মেডিটেরিয়ান সি, ভূমধ্যসাগরীয় অঞ্চল, এইখান থেকে অরিজিন হচ্ছে, টুয়ার্ড আসছে কোত্থেকে, ইরানের দিকে আসছে, এখান থেকে আসছে কোত্থেকে, আফগানিস্তান পাকিস্তান বর্ডারের দিকে আসছে, এই সাইডটা পাকিস্তান বলতে পারি, এটা আফগানিস্তান। এইখান থেকে 4th স্টেজে যাচ্ছে কোথায়? ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস 4th স্টেজে ইন্ডিয়াতে বৃষ্টিপাত ঘটাচ্ছে। আর যেটা আমরা তখন দেখেছিলাম যে নর্দার্ন উইন্ডস রেসপন্সিবল ফর দ্য কোল্ড উইন্ডস। কোল্ড উইন্ডস কেন হবে না, তার রিজন হচ্ছে একটাই, তার কারণ হচ্ছে হবে, কোল্ড উইন্ডস হবে না মানে কোল্ড উইন্ড দেখতে পাওয়া যাবে, তার রিজন হচ্ছে একটাই, যে আমাদের এটা আসছে শীতকালে, শীতকালে এটা দেখা যাচ্ছে। অনেক সময় পাঞ্জাবে বলে শীতকালীন বৃষ্টিপাত, কেন নভেম্বর ডিসেম্বরে যদি হয় তাহলে রিট্রিটিং, যখন ওয়েস্টার্ন ডিস্টারবেন্স তখন পাঞ্জাবে শীতকালীন বৃষ্টিপাত, আর তামিলনাড়ু করমণ্ডল উপকূলে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝার ফান্ডা, ঠিক আছে। তো আই হোপ যে জায়গাগুলো বললাম এই জায়গাগুলো ক্লিয়ার। আমরা যে কি বুঝলাম, যে মনসুন উইন্ড বুঝলাম, মৌসুমী বায়ু, যেটা 80% পার্ট বলেছে, রিট্রিটিং মনসুন উইন্ড বা প্রত্যাবর্তনকালীন মৌসুমী বায়ু বলেছি। আর আমরা কি বলেছি, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো মেনলি মাথায় রাখতে হবে? পশ্চিমী ঝঞ্ঝার ক্ষেত্রে মেন যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেগুলো আমাদের ফার্স্ট, আমরা যদি বলি যে সেক্ষেত্রে আমরা পশ্চিমী ঝঞ্ঝার ক্ষেত্রে ফার্স্ট যে পয়েন্টটা মাথায় রাখতে হবে, সেক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট আমরা বলবো যে ওভারঅল ক্ষেত্রে যে এই যে 4টে সেকশনের ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ, এবার এই যে ফরম্যাটটা এই বায়ুটার জন্য বা আমাদের ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের জন্য পুরোটার জন্য রেসপন্সিবল কিন্তু জেট স্ট্রিম। ওকে, তাহলে এটা কিন্তু মাথায় রাখবো। তো আই হোপ যেই পয়েন্টগুলো বলেছি প্রত্যেকটা ক্লিয়ার। আজকে আমাদের যে পার্টটা কমপ্লিট করলাম সেটা হচ্ছে পার্ট 1। পরবর্তী ক্লাস যেটা আমাদের পার্ট 2 দিয়ে শুরু হবে, পার্ট 2তে আমরা কি করব? পার্ট 2তে আমরা আলোচনা করব হচ্ছে এল নিনো লা নিনা। দেখো এইটা হচ্ছে আমরা আলোচনা করব, দুটোই খ্রিস্টান ওয়ার্ড, একটা ক্রাইস্ট চাইল্ড, একটা ক্রাইস্ট বয়, এগুলো আমাদের আলোচনার পার্ট। এই যে আমরা আলোচনা করব এল নিনো আর লা নিনা, এখানে দুটো জিনিস খেয়াল রাখবো, এটা আমাদের পার্ট 2 বড় ভিডিও হবে না, ঠিক আছে। এল নিনো লা নিনা ছোট রেসপেক্টে আলোচনা করবো, খুব সিম্পল জিনিস, ডাইরেকশন। যেমন এই বছর 2025-এর যদি কথা বলি, এল নিনো হচ্ছে বেশি, লা নিনা হচ্ছে বেশি অ্যাক্টিভ। লা নিনা বেশি অ্যাক্টিভ থাকার মানে হচ্ছে ভারতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, ঠিক আছে। আর এল নিনো হলে ভারতে বৃষ্টিপাতের পরিমাণ কম। এই বছর লা নিনা অ্যাক্টিভ বলে ভারতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। তো আপাতত আজকে যে পার্টটা আমরা আলোচনা করলাম, এই পার্টে আমরা মনসুনের প্রায় 80% আলোচনা করলাম। নেক্সট দিনকে আমরা
আলোচনা করব সেকেন্ড পার্ট 2, যেখানে এলিনো নালিনো থাকবে। আর বললাম যে স্পেশাল ফিচার্সগুলো, যে কালবৈশাখী, তারপর হচ্ছে বড়দই ছিলা, লু, আন্ধি, ম্যাঙ্গো শাওয়ার, এই আম্রবৃষ্টি যেটাকে চেরি ব্লসম, এইগুলো নিয়ে আমরা পরবর্তী দিনে আলোচনা করব, যেটা পার্ট 2 এর মধ্যে থাকবে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রেখো, এই যে সম্পূর্ণ যে আলোচনার যে পিডিএফ, এটা তোমরা উড়ান পাঠশালার অ্যাপে পেয়ে যাবে। তোমরা নিচের লিঙ্কে ডেসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছ, সেখান থেকে অ্যাপস ডাউনলোড করে নিতে পারো, বা যদি কোনো রকম কোয়ারিজ থাকে আমাদের হেল্পলাইন নাম্বার আছে, সেখানে কল করে নিও। সেখানে সম্পূর্ণ এই পিডিএফটা পেয়ে যাবে, এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে। এখানে অ্যাপসে অ্যাক্সেস আর রেজিস্ট্রেশন করলে কোনো রকম কিছু চার্জেস নেই, বিনামূল্যে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিও। যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট বক্সে জানিও, আমরা ফার্দার তার উপর আলোচনা করব বা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। পরবর্তী আমাদের দেখা হচ্ছে পার্ট 2 সেকেন্ড পার্টের ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং। থ্যাংক ইউ সকলকে।